স্যার জি লাইভ শুরু হয়েছে। ওকে। ওকে, আবার সবাইকে আবারও স্বাগত। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের লিঙ্কটা বিচ্যুত হয়ে গিয়েছিল আমাদের লিঙ্ক থেকে। তা আমরা আবারও ফিরে আসছি। যারা যেখানে আছেন আবারও চলে আসেন আমাদের চর্যাপদের মধ্যে। ওকে, যারা জয়েন করেছেন দ্রুত সবাইকে আবারও একটু মেনশন করে দেন। একটু গোলযোগের কারণে আমাদের ইয়েটা একটু লিঙ্কটা একটু আউট হয়ে গিয়েছিল। ওকে, আবার সবাইকে আবারও স্বাগত। যান্ত্রিক আচ্ছা, আমরা কি সবাই আসছি? মোটামুটি আমরা অনেকেই আসছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে দুপুরে আমাদের সাথে ক্লাস করেছেন এবং এখানে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দুপুরে আমরা মোটামুটি অনেকটুকুই পড়েছি। আজকে আমাদের 3 ঘন্টা ব্যাপী একটা ক্লাস ছিল এখন ক্লাসে। তো সেই প্রেক্ষিতে আমরা যারা ক্লাসে আসতে পারেননি লাইভ ক্লাসে, তাদের জন্য আমাদের এই ক্লাস। এবং এটা বলে রাখি, আপনারা ওদের জন্য বেশি পাবেন টেনশন দিয়ে। আচ্ছা, তা আমরা যেখানে ছিলাম চর্যাপদ নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। খেয়াল করেন আবারও, চর্যাপদ আমাদের প্রাচীন নিদর্শন। এটা মূলত একটা গানের সংকলন। চর্যাপদ হচ্ছে গানের সংকলন। এটা কিসের গান ছিল? ধর্মচর্চার। কোন ধর্মচর্চার? বৌদ্ধ ধর্মের সহজান সম্প্রদায়ের ধর্মচর্চার। এটা লেখা হয়েছে 650 থেকে 1200 সালে পাল আমলে। পাল আমলে লেখা হয়েছে। তো পাল আমলে লেখা হলেও এটা সেন আমলে, মানে হিন্দু রাজাদের আমলে এটা এখান থেকে চলে গেছে নেপালে। কেন চলে গেছে? ঘুরতে গেছে না, জীবন বাঁচানোর স্বার্থে। কারণ সেন রাজারা প্রচুর অত্যাচার করছিল, যাতে করে আমাদের এই সহজিয়ারা তাদের এই পদগুলাকে নিয়ে বা চর্যাপদগুলাকে নিয়ে চলে গেছে নেপাল। তো নেপালে তো চলে গেল। নেপালে চলে যাওয়ার পরে আমরা এগুলা কিভাবে পেলাম, এটাও তো একটা ব্যাপার। এবার আমরা আবিষ্কার সম্পর্কে একটু জানি। এক্ষেত্রে আমরা একটা বিখ্যাত মানুষের কথা জানি। সেই মানুষটার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছেন সেই ব্যক্তি যিনি 1907 সালে নেপালের দ্য রয়্যাল লাইব্রেরি, নেপালের রাজকীয় লাইব্রেরি যেটা, সেখান থেকেই চর্যাপদ উদ্ধার করেছেন। এখন উনি তো ছিলেন কলকাতা যে বিশ্ববিদ্যালয়টা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালার অধ্যক্ষ। উনি কিভাবে জানলেন যে নেপালে কিছু আছে? এগুলো তো জানার কথা না। কারণ সেই 650 থেকে 1200 সাল, এর মধ্যে কবে চলে গেছে না গেছে এগুলো তো এভাবে সরাসরি জানার কথা না। 1907 সালে উনি জানলেন কিভাবে? গিয়ে নিয়ে আসলেন। সেই কাহিনীটাও একটা ছোট কাহিনী আছে, এটা মনে রাখতে হবে না, আমি একটু জানার জন্য বলছি। খেয়াল করেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত, যার নাম রাজা রাজেন্দ্রলাল মিত্র। না, উনি বিখ্যাত এত কেউ না, উনি সংস্কৃত ভাষার বিখ্যাত পণ্ডিত। তো উনি একটা পত্রিকায় এই ব্যাপারটা জানান যে এই মাধ্যমে যে নেপালে আমাদের প্রাচীন বুদ্ধিস্ট কিছু লিটারেচার আছে যেগুলো সংস্কৃত ভাষায় লেখা, বাংলাও হতে পারে। হরপ্রসাদ শাস্ত্রী তখন এই বইটা পড়ে বা এই প্রবন্ধটা পড়ে জানতে পারলেন যে নেপালে কিছু আছে। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালার অধ্যক্ষ হরপ্রসাদ শাস্ত্রী, যিনি পুঁথিশালায় বিস্তর জ্ঞান লাভ করেছিলেন, তিনি তিনবার নেপালে গেলেন। 1897 সালে একবার গেলেন, 1898 সালে একবার গেলেন। এই 2 বছর গিয়ে তিনি ডাকারনভ এবং দোহাকোষ নামে কিছু পেলেন। ডাকারনভ কি জিনিস? ডাকারনভ হচ্ছে বেশ কিছু কবিতা যেগুলো জ্যোতিষশাস্ত্রের কথাবার্তা আছে। ডাকারনভ, ওকে, ডাকারনভ। আচ্ছা, পাশাপাশি কিছু দোহা পেলেন। দোহা মানে হচ্ছে কবিতা। অন্যান্য কবিতা আর কি। তো অনেকগুলা কবিতাকে একসাথে বলা হয় দোহাকোষ। তো কিছু ডাকারনভ পেলেন এবং কিছু দোহাকোষ পেলেন। এরপরে এই ডাকারনভ এবং দোহাকোষ গুলো যখন তিনি পেয়েছেন 1897-98, এই দুইটা গবেষণা করতে গিয়ে তিনি এমন কিছু শব্দ পাচ্ছেন, এমন কিছু লাইন পাচ্ছেন যেগুলো বাংলার সাথে মোটামুটি মিলে যায়, মানে কিছু কিছু বাংলা বাংলা মনে হচ্ছে। তখন তিনি এইগুলো দুইটা নিয়ে প্রচুর গবেষণা করে ফাইনালি 1907 সালে
অনেক সময় নিয়ে চলে যান নেপালে এবং ঢু মারেন নেপালের রাজকীয় লাইব্রেরি দ্য রয়্যাল লাইব্রেরি অফ নেপালে। এবং 1907 সালে যখন তৃতীয়বারের মতো তিনি গেলেন, তখন তিনি সেখানে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামে 46.5টা কবিতা পেলেন। চর্যাশ্চর্য বিনিশ্চয় নামে 46.5টা কবিতা পেলেন। এই যে 46.5টা কবিতা তিনি পেলেন চর্যাশ্চর্য বিনিশ্চয় নামে, এগুলা তিনি সরকারের অনুমতি নিয়ে কলকাতায় নিয়ে আসলেন, নিয়ে এসে এগুলো নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে ফাইনালি 1916 সালে তিনি 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশ করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে চর্যাপদ আবিষ্কার করার জন্য হুট করে গিয়ে সেটা হয়ে যায়নি। চর্যাপদ আবিষ্কারের জন্য তাকে যেতে হয়েছে টোটাল কতবার? 3 বার। দেন ফাইনালি শেষবার 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? চর্যাশ্চর্য বিনিশ্চয়, এটা আবিষ্কার করেন। এই চর্যাশ্চর্য বিনিশ্চয় 1907 সালে আবিষ্কার করে তিনি এগুলা গবেষণা করেন এবং গবেষণা করে 1916 সালে তিনি প্রকাশ করেন। কি নামে? 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা, এই নামে তিনি 1916 সালে বইটা প্রকাশ করেন। তারপর আমরা জানতে পারলাম যে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। এরপরে আমরা জানতে পারব আমাদের এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কত সালে? 1907 সালে। প্রকাশিত হয় 1916 সালে। কে প্রকাশ করেন? হরপ্রসাদ শাস্ত্রী। এই তথ্যটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এই হচ্ছে চর্যাপদ। এত বেশি কিছু পড়তে হয় না চর্যাপদের ক্ষেত্রে, একটু ভালো করে পড়লে বা একটু খেয়াল করে পড়লে, ভালো করে ঠিক না, ঠিক একটু খেয়াল করে পড়লে যে আমি আসলে কোনটা পড়ছি এটা কি রকম, এই খেয়াল করে পড়লে তুমি সহজে এটা পারবে, সিরিয়াসলি পারবে। তো খেয়াল করো, আমরা তোমাকে চর্যাপদের আরো একটা সুন্দর নোট দিচ্ছি, যেটা দিয়ে তুমি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য, নট অনলি অ্যাডমিশন টেস্ট, তুমি এরপরে যত পরীক্ষা দিবে, বিসিএস পরীক্ষা বলো বা এরপরে যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চর্যাপদ হচ্ছে আমাদের প্রাচীন নিদর্শন, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, যেটার আসল নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। হ্যাঁ, সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, স্পেশালি রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের জন্য বেশি রকমের দাবিত আছে। ওকে, এখানে আমরা একটা লোকের কথা বলি, লোকটার নাম হচ্ছে চর্যালো কাকু। লোকটার নাম চর্যালো কাকু। তার ফোন নাম্বারটা লিখে রাখতে পারো, জীবনে কাজে লেগে যেতে পারে কোনো কারণে। 01907235046, 01907235046। এই ফোন নাম্বারটা দিয়ে, এই চর্যালো কাকুকে দিয়ে আমরা চর্যাপদের গুরুত্বপূর্ণ তথ্যগুলা মনে রাখবো। কিভাবে? খেয়াল করো, একটু মন দিয়ে দেখো। চর্যা মানে চর্যাপদ, চর্যা মানে চর্যাপদ। লু মানে হচ্ছে লুইপা, লুইপাকে চর্যাপদের প্রথম রাইটার। লু মানে লুইপা, চর্যাপদের প্রথম রাইটার। কা মানে কাহ্নপা, কাহ্নপা আবার কে? উনি একাই 13টা কবিতা লিখেছেন, ওনাকে বলা হয় শ্রেষ্ঠ, চর্যাপদের শ্রেষ্ঠ কবি। একটা হচ্ছে কু মানে কি? কুকুর, কুত্তা না, কু মানে হচ্ছে কুক্কুরিপা। উনি আবার কে? উনি চর্যাপদের একমাত্র মহিলা কবি, তাহলে একটু খেয়াল করা আবারও। আমরা বলেছি চর্যা মানে হচ্ছে চর্যাপদ, চর্যাপদের প্রথম কবি কে? চর্যাপদের প্রথম কবি হচ্ছে লুইপা। 1 নম্বর পদটা উনি লিখেছেন, চর্যাপদের প্রথম কবি হচ্ছে লুইপা। কা মানে কি? কাহ্নপাকে কেন আমরা মনে রাখবো? কারণ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ বলা হয় কেন? কারণ তিনি একাই লিখেছেন কতটা কবিতা? 13টা। তিনি একাই 13টা লিখেছেন, এই জন্য তাকে বলে শ্রেষ্ঠ কবি। আর কুক্কুরিপা হচ্ছে চর্যাপদের একমাত্র নারী কবি, ওকে, তাহলে তুমি কবিদের ব্যাপারটা জেনে গেলা। এবার আমরা যে প্রশ্ন করি, তোমরা লিখো তো, চর্যাপদের আবিষ্কার কত সালে? চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? দেখি লিখো তো, কে কে জানো এটা, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? আচ্ছা, আমরা যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে
20-এর পরীক্ষার্থীর জন্য, 19-20-এ যারা আছে তারা অ্যাডমিশন টেস্ট দিবে 2019 ব্যাচের জন্য আর কি। বাংলা সাহিত্যটা আমরা পড়ছি, আমরা বাংলা গ্রামারের ক্লাস অলরেডি নিয়েছি, আমাদের পেজে পেয়ে যাবেন। ওকে, আমরা আজকে বাংলা সাহিত্য বাংলা প্রথম পত্র নিয়ে বলছি। গুড, অনেকে উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এটা মানে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 01907 এ। 01907 01907 কি একটু খেয়াল করেন, 1907 1907 এটা আবিষ্কৃত হয়েছে। ওকে, কবির সংখ্যা কত? 23। 23 মানে হচ্ছে 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আমরা শহীদুল্লাহর মতামতটা একটু বেশি গ্রহণযোগ্য মনে করি। 23 জন হচ্ছে কবি। কবিতা কয়টা? 50টা, 2350। আর আবিষ্কার করা হয়েছে কয়টি? 46.5টি। এই 46.5টাকে আমরা 460 ইন্ডিকেট করছি। ঠিক আছে, তাহলে ফোন নাম্বার এবং চর্যালোক আকু দিয়ে খেয়াল করবেন যে আপনাদের টোটাল চর্যাপদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসবে। চর্যালোক আকু, চর্যা মানে চর্যাপদ, লু মানে লুইপা, কা মানে কাহ্নপা, উনি শ্রেষ্ঠ কেন? একাই 13টা লিখছে। কু মানে কুকুরিপা, একমাত্র নারী কবি। 01907 দ্যাট মিন্স এটার আবিষ্কার 1907 সালে। 23 কবি সংখ্যা 50 50 হচ্ছে মোট কবিতা, আর 46.5 46.5 এটা হচ্ছে প্রাপ্ত কবিতার সংখ্যা, প্রাপ্ত কবিতার সংখ্যা। ওকে, তো এই হচ্ছে চর্যাপদের সহজ পাঠ। শুধু এটা ভালো করে মনে রাখেন, শুধু এই স্লাইডটাই ভালো করে মনে রাখেন, ইনশাআল্লাহ খুব ভালোভাবেই চর্যাপদের অ্যান্সার করতে পারবেন, কারণ চর্যাপদ থেকে মূলত এই প্রশ্নগুলাই বারবার আসে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এরপরে আপনাদেরকে নিয়ে যাই আরো একটা বিষয়। আমরা তো চর্যাপদের কথা জানলাম, চর্যাপদ হচ্ছে আমাদের প্রাচীন যুগের প্রথম নিদর্শন। ওকে, এবার আমরা মধ্যযুগে যাব। মধ্যযুগ, মধ্যযুগ মানে কত? মধ্যযুগ মানে হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। 1201 থেকে 1800 পর্যন্ত এই দীর্ঘ 600 বছরকে বলা হয় মধ্যযুগ। এখন এই প্রাচীন যুগে একটাই সাহিত্যকর্ম ছিল চর্যাপদ, যেটা সম্পর্কে আমরা জানলাম, যেটা ছিল গানের সংকলন, যেটা ছিল গানের সংকলন। আর যারা এটা লিখতেন বা গাইতেন এরা ছিলেন বৌদ্ধ সহজান সম্প্রদায়ের সহজিয়া, তাই না? ওকে, মোট কয়জন কবি ছিল চর্যাপদের? লিখেন তো কমেন্টে দেখি। আচ্ছা, মোটামুটি লিখছেন না আপনারা? আলহামদুলিল্লাহ। সেকেন্ড পেপারের সাজেশন, হ্যাঁ সাজেশন পেপার দেওয়া হয়েছে, আমরা আরো একবার দিব ইনশাআল্লাহ, নো প্রবলেম। আমারটা পেজে একটু দেখতে আপনারা পেয়ে যাবেন, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা প্রাচীন যুগের ব্যাপারটা জানতে পেরেছি। প্রাচীন যুগ মানে হচ্ছে আমাদের 650 থেকে 1200, হ্যাঁ 650 থেকে 1200 এই সময়টাকে আমরা নাম দিয়েছি প্রাচীন যুগ। এবার আমরা মধ্যযুগে প্রবেশ করব। মধ্যযুগ কত থেকে কত? মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। 1201 থেকে 1800 পর্যন্ত। হ্যাঁ, যারা লিখেছেন 23 জন কবি শহীদুল্লাহর মতে। হ্যাঁ, রাইট, গুড। এই তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা কঠিন না, একটু পড়লে সহজ হয়ে যাবে, টেনশন নিয়েন না। ওকে, আচ্ছা, সাহিত্য এত কঠিন না। আমি তো নিজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, সো আমি যতটুকু বুঝি এতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি আর কি। ওকে, আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে আপনাকে মধ্যযুগ নিয়ে একটা কনসেপ্ট করি। মধ্যযুগ, মধ্যযুগ মানে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এই সময়টার নাম হচ্ছে মধ্যযুগ, 600 বছর। আচ্ছা, এই মধ্যযুগে প্রাচীন যুগে যেরকম আমরা একটা সাহিত্য পেয়েছিলাম চর্যাপদ, আচ্ছা ডাকার্ণব তো পেয়েছিলাম, ধোঁয়াকোষ পেয়েছিলাম, সাহিত্য না, ছোট ছোট কবিতা, ডাকার্ণব ধোঁয়াকোষ ছোট ছোট, এগুলো সাহিত্যের মধ্যে আনা হয় না আর কি। তো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী, যেগুলো নাম আমরা ছোটবেলায় শুনেছি, এগুলো মধ্যযুগের নিদর্শন। মধ্যযুগে 600 বছরে প্রচুর সাহিত্য আছে। প্রাচীন যুগে একটা হলেও মধ্যযুগে অনেক সাহিত্য। মধ্যযুগে সাহিত্যকর্ম হচ্ছে প্রচুর, মধ্যযুগের সাহিত্যকর্ম প্রচুর। এখন এই মধ্যযুগের সাহিত্যকর্ম আমরা কিভাবে মনে রাখবো? এতগুলো সাহিত্য, মা গো, আমরা কেমনে কি করবো? এক প্রাচীন যুগের চর্যাপদ মনে থাকতে আমাদের খবর হয়ে যায়, মধ্যযুগের নাকি সাহিত্যকর্ম অনেক, কেমন না মনে রাখবো? সাহিত্যের নামই তো মনে রাখা যায় না। সেটাও সহজে করা যাবে। কিভাবে? জাস্ট ছোট্ট দুইজনের নাম মনে রাখবেন, দুইটা বন্ধুর নাম। একটা নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, আর একটা নাম বিষ্ণুনাথ। শ্রীকৃষ্ণ, বিষ্ণুনাথ, এরা দুই বন্ধু। এরা কি করে? এরা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের মঙ্গলের জন্য কাজ করে। কে কে কাজ করে? শ্রীকৃষ্ণ আর বিষ্ণুনাথ। এই দুজনের কথা মনে রাখলে মধ্যযুগের সাহিত্য কি কি আপনি সহজে পারবেন, সিরিয়াসলি পারবেন। ওকে, একটু চেষ্টা করলে পারবো। খেয়াল করেন, এখানে আমরা দুজনের নাম দিয়েছি কি কি, শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুনাথ। এরা কি করে? শ্রীকৃষ্ণ বিষ্ণুনাথ এরা টপ্পা কবিয়ালদের মঙ্গল লাভের জন্য, টপ্পা কবিয়ালদের মঙ্গল লাভের জন্য, আচ্ছা খেয়াল করেন,
ওকে, শ্রীকৃষ্ণ বিষ্ণুনাথ, শ্রীকৃষ্ণ বিষ্ণুনাথ দুই বন্ধু, এরা টপ্পা কবিয়ালদের, টপ্পা হচ্ছে এক ধরনের গান, এই টপ্পা কবিয়ালদের মঙ্গল লাভের জন্য, টপ্পা কবিয়ালদের মঙ্গল লাভের জন্য মর্ষিয়া ও শাক্ত লোকসাহিত্যের রোমান্টিক পুঁথি পাঠ করত। আবার খেয়াল করেন, শ্রীকৃষ্ণ আর বিষ্ণুনাথ টপ্পা কবিয়াল মানে টপ্পা গান যারা গায়, টপ্পা এক ধরনের গান আর কি, যারা গায় তাদের মঙ্গল লাভের জন্য, তাদের মঙ্গল লাভের জন্য মর্ষিয়া ও শাক্ত লোকসাহিত্যের, মর্ষিয়া ও শাক্ত লোকসাহিত্যের রোমান্টিক পুঁথি পাঠ করত। এই লাইনটা মুখস্থ করতে হবে না, দুইবার খাতায় দেখে দেখে লিখবেন, দুইবার খাতায় দেখে দেখে লিখবেন, অথবা তিনবার রিডিং করেন, একবার দেখে দেখে লিখেন। তাহলে কি হবে, আপনাকে মধ্যযুগের যে সাহিত্যকর্মগুলো আছে, মধ্যযুগের সাহিত্যকর্মগুলো আমি আপনাকে মনে করিয়ে দিব সিরিয়াসলি। কিভাবে একটু খেয়াল করেন। প্রথমে আমরা কার কথা বলেছি? শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ মানে হচ্ছে একটা সাহিত্য, মধ্যযুগের প্রথম সাহিত্য। মধ্যযুগের প্রথম সাহিত্য কি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ দিয়ে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের কথা বলছি, যেটা একটা সাহিত্য, মধ্যযুগের প্রথম সাহিত্য। এরপর হচ্ছে বিষ্ণু। বিষ্ণু দিয়ে আমরা একটা সাহিত্য বুঝাচ্ছি। কি সাহিত্য? বিষ্ণু মানে হচ্ছে একজন অবতার, ঈশ্বরের অবতার। এই বিষ্ণু যারা উপাসক এদেরকে বলা হয় বৈষ্ণব। বিষ্ণু দিয়ে আমরা বৈষ্ণব পদাবলী বুঝি, বিষ্ণু দিয়ে আমরা বৈষ্ণব পদাবলী বুঝবো, বৈষ্ণব পদাবলী। এটা মধ্যযুগের একটা সাহিত্য। নাথ, নাথ মানে হচ্ছে একটা সাহিত্যের নাম, এই সাহিত্যের নামই হচ্ছে নাথ সাহিত্য, মধ্যযুগের একটা সাহিত্য। টপ্পা, টপ্পা হচ্ছে একটা সাহিত্য যেটা গান আকারে গাওয়া হইতো, এটাকে বলতো টপ্পা গান, উচ্চাঙ্গ সঙ্গীত টাইপের, এটা মধ্যযুগেরই সৃষ্টি। কবিয়াল, কবিয়াল মানে হচ্ছে কবি গান, কবি গান হতো আগে। কবি গান মানে কি? দুজন কবি গানে গানে ঝগড়া করতো। ওকে, এটা হচ্ছে কবি গান। আচ্ছা, ব্যাখ্যা চাচ্ছেন আপনারা কোনটা কি? হ্যাঁ ঠিক আছে, আমরা একটু ইন্ডিকেট করছি। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে, বৈষ্ণব পদাবলীও সেম রাধাকৃষ্ণের প্রণয় লীলা, তবে একটু ছোট ছোট কবিতা। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে পূর্ণাঙ্গ, বৈষ্ণব পদাবলী হচ্ছে ছোট, রাধাকৃষ্ণের প্রণয়। নাথ সাহিত্য, নাথ সাহিত্য হচ্ছে ওই যে যারা বৌদ্ধ থেকে হিন্দু হয়েছিল এদেরকে বলা হয় নাথ ধর্ম। বৌদ্ধ থেকে যারা হিন্দু হয়েছিল ওই যে সেন আমলে, এই ধর্মকে বলা হয়তো নাথ ধর্ম। ওই নাথ ধর্মকে কেন্দ্র করে যেটা লেখা হয়েছে ওটাই নাথ সাহিত্য। টপ্পা গান, এটা হচ্ছে এক ধরনের উচ্চাঙ্গ সঙ্গীতের মতো। কবি গান, যেটা দুইজন কবি গানে গানে ঝগড়া করত। মঙ্গল, মঙ্গল মানে মঙ্গল কাব্য, মঙ্গল মানে মঙ্গল কাব্য, মধ্যযুগের একটা সাহিত্য। ওকে, এখানে বিভিন্ন দেব দেবীর মঙ্গল কামনা করে লেখা হতো। মনসা দেবী, তারপর সারদা দেবী, অথবা সারদা দেবীটা হয় না, এখানে মূলত তিনটা বিষয় বেশি আসে। একটা হচ্ছে অন্নদা মঙ্গল, অন্নদা মানে দেবী দুর্গাকে কেন্দ্র করে লেখা। চণ্ডী মঙ্গল, দেবী চণ্ডীকে কেন্দ্র করে লেখা। একটা হচ্ছে মনসা মঙ্গল, সাপের দেবী মনসা, তাকে কেন্দ্র করে লেখা। মানে দেবদেবীর আরাধনা করে বা দেবদেবীর মঙ্গল কামনা করে যে সাহিত্য, ওইটাই হচ্ছে মঙ্গল কাব্য। মর্ষিয়া, মর্ষিয়া মানে হচ্ছে শোকগীতি। মর্ষিয়া মানে হচ্ছে শোকগীতি, কারবালার বিষাদময় কাহিনী নিয়ে এই মর্ষিয়া সাহিত্য লেখা। শোকগীতি, দুঃখের কাহিনী, কেউ মারা গেলে আমরা যেটা প্রকাশ করি। শাক্ত, শাক্ত মানে শাক্ত পদাবলী, যেটার বিষয়বস্তু হচ্ছে শক্তির আরাধনামূলক। দেবী কালী আছে না, কালীকে কেন্দ্র করে যেটা লেখা হয় সেটা হচ্ছে শাক্ত পদাবলী। লোকসাহিত্য, লোকসাহিত্য মানে যে ছড়া, কিচ্ছা, কাহিনী, এগুলো হচ্ছে লোকসাহিত্য। রোমান্টিক প্রণয় উপাখ্যান, রোমান্টিক মানে রোমান্টিক প্রণয় উপাখ্যান, ওই যে শিরি ফরহাদ, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, পদ্মাবতী। ওকে, এইগুলো হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান, মানে রোমান্টিক কাহিনী আর। রোমান্টিক মানে রোমান্টিক প্রণয় উপাখ্যান বা রোমান্টিক কাহিনী। শিরি ফরহাদ, লাইলি মজনু, পদ্মাবতী, এগুলাই হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। আর পুঁথি, পুঁথি হচ্ছে কাহিনী নির্ভর কিছু গানের মতো, ঠিক গান না, এগুলো হচ্ছে একজন মানুষ কোন একটা কাহিনী এরকম ডুলে ডুলে পড়তো এবং সবাইকে শোনাইতো, এটা হচ্ছে পুঁথি সাহিত্য। এটা গ্রাম বাংলায় খুব প্রচলিত ছিল। তোমরা 1000 বছর ধরে মুভিটা যদি কেউ দেখে থাকো, সেখানে দেখবে যে পুঁথি পাঠ আছে। পুঁথি পাঠ, একজন মানুষ সে দেখা যেত এরকম গুনগুন গুনগুন করে কোন একটা কাহিনী শুরু করে গাইতো, এটা হচ্ছে পুঁথি পাঠ। এখানে যে সাহিত্য কর্মগুলো তোমরা দেখতে পাচ্ছ গোল চিহ্ন দেয়া, এই সবই হচ্ছে মধ্যযুগের সাহিত্য। যদি কোনো প্রশ্ন করে টপ্পা কোন যুগের সাহিত্য, বলবা মধ্যযুগের। পুঁথি সাহিত্য মধ্যযুগের, বৈষ্ণব পদাবলী মধ্যযুগের। যদি বলা হয় মধ্যযুগের প্রথম নিদর্শন কি, মধ্যযুগে তো আমরা এখানে অনেকগুলো নিদর্শন দেখতে পাচ্ছি, এই সবই তো মধ্যযুগের সাহিত্য। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে
মধ্যযুগের সাহিত্য। এখানে আমরা যা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সবই হচ্ছে মধ্যযুগের সাহিত্য। এখন তোমাকে যদি বলা হয় যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি, লিখো তো কমেন্টে দেখি কে কে জানো। মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি, কে কে জানো লিখো কমেন্টে, আমাকে জানাও দেখি কে কে এটা জানো যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি। মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে লিখো। এই ফাঁকে আমরা এই মধ্যযুগেরই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোকপাত করি, সেটার নাম হচ্ছে অন্ধকার যুগ। এখন আমরা তো জানি যুগ আছেই তিনটা, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। না, অন্ধকার যুগ আসলো কোত্থেকে? এটা আবার নতুন অ্যাড হয়েছে নাকি? না, নতুন অ্যাড হয়নি। এই মধ্যযুগেরই একটা অংশ হচ্ছে অন্ধকার যুগ। মধ্যযুগেরই একটা অংশ, নতুন কিছু না, এটা মধ্যযুগের মধ্যেই অন্তর্ভুক্ত। এটা কেন অন্ধকার যুগ বলা হয়? এই সময়টার মধ্যে 1201 থেকে 1350, এই সময়টার মধ্যে বাংলা সাহিত্যে কোনো কিছু লেখা হয়নি। বাংলা সাহিত্যে কোনো কিছু লেখা হয়নি, এই জন্য এই সময়টাকে বলে অন্ধকার যুগ। 1201 থেকে 1350 এই সময়টাতে বাংলা সাহিত্যে কোনো কিছু লেখা হয়নি, এই জন্য এই সময়টাকে বলে অন্ধকার যুগ। অন্ধকার যুগ যে বলে, কেন লেখা হয়নি? লেখা নাই কেন? লেখা তো দরকার ছিল, কেন লেখা নাই? আসলে লিখে না একটা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা কি? কারণ আমরা জানি 1203 সালে ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1203 এবং 1204 সালে পুরো ভারতবর্ষ দখল করে ফেলে মুসলিম শাসনে। তো যখন 1203 এবং 1204-এর দিকে যুদ্ধ শুরু হয় ভারতবর্ষ দখলের জন্য, তুর্কি শাসন শুরু হয় বা তুর্কি আক্রমণ শুরু হয়, তখন তখন এত যুদ্ধ যুদ্ধ আবহাওয়ার মধ্যে কেউ বাংলা সাহিত্য লিখবে বা সাহিত্য লিখবে এই পরিবেশটা ছিল না। এজন্যে 100 বছর 100 বছর লেগে যায় ভারতবর্ষ পুরোটা দখল করতে, আর 50 বছর লেগে যায় শাসন প্রতিষ্ঠা করতে। এই মোট 150 বছর, 1201 থেকে 1350, এই 150 বছর বাংলা সাহিত্যে কোনো কিছু বাংলায় লেখা হয়নি। এই জন্য এই সময়টাকে বলে অন্ধকার যুগ। ওকে, তবে অন্ধকার যুগের জন্য দুইটা নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে শূন্য পুরাণ, একটা হচ্ছে শূন্য পুরাণ, আর একটা হচ্ছে শেখ শুভোদয়। শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়, শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়, এই দুইটা বইয়ের নাম মনে রাখতে হবে। এখন এই প্রশ্ন তো জাগবে, হয়তো অনেকেরই জেগেছে বই পড়তে গিয়ে, যে আমরা জেনেছি যে অন্ধকার যুগে কোনো কিছু লেখা হয়নি, তাই তো? আচ্ছা, কিছু লেখা হয়নি বলেই নাম হয়েছে অন্ধকার যুগ, তাহলে আবার বই আসলো কোত্থেকে? কিছু লেখা হয়নি বলেই তো আমরা এটাকে অন্ধকার যুগ বলছি, তাহলে এখানে আবার বইয়ের নাম কোত্থেকে আসে? আসলে যে বইয়ের নাম যেটা আমরা বলছি এটা বাংলায় লেখা না, এই দুইটা বই হচ্ছে ভুলভাল, মানে ভুল সংস্কৃত ভাষায় লেখা, ভুল সংস্কৃত ভাষায় লেখা। সংস্কৃত ভাষা ব্যবহার করেছে বাট সঠিক হয়নি, ভুল হয়েছে, ভাষাগুলা ভুল। এগুলা ভুল সংস্কৃত ভাষায় লেখা এই দুইটা বই, শেখ শুভোদয়া এবং শূন্য পুরাণ। তারপরে এগুলা বাংলায় না, আমরা তো বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি, তাহলে সংস্কৃত ভাষার বইয়ের নাম আমরা পড়ে রাখবো কেন? পড়ে রাখবো এই কারণে যে অন্ধকার যুগে আমাদের ইয়ে নাই, কি বলে, বাংলায় কিছু লেখা নেই, সংস্কৃত যেটা বই আছে ভুল সংস্কৃত ভাষায় লিখে পারবে। প্রশ্ন এভাবে আসবে, নিচের কোনটি অন্ধকার যুগে রচিত গ্রন্থ? নিচের কোনটি অন্ধকার যুগে রচিত গ্রন্থ? সেই হিসেবে এই দুইটা নাম আমাদের মনে রাখবে। অন্ধকার যুগের দুইটা বই, একটা হলো শূন্য পুরাণ আর একটা হচ্ছে শেখ শুভোদয়। একটা হচ্ছে শূন্য পুরাণ, একটা হচ্ছে শেখ শুভোদয়। তাহলে 1201 থেকে 1350 এই সময়টার নাম অন্ধকার যুগ। এটা নতুন কোন যুগ না, এটা কার অংশ? মধ্যযুগের একটা অংশ। এই সময় বাংলা সাহিত্যে কোনো কিছু লেখা হয়নি, এই জন্য এটার নাম অন্ধকার যুগ। তবে দুইটা বই আছে, যে দুইটা বই কোন ধর্মের, সরি কোন ভাষার? ভুল সংস্কৃত ভাষা। আমরা একটা প্রশ্ন করেছিলাম তোমাদের যে বাংলা সাহিত্যের প্রথম মধ্যযুগের প্রথম নিদর্শনের নাম কি? আচ্ছা, তোমরা অনেকে উত্তর দিয়েছো, আলহামদুলিল্লাহ। ঈশিতা দিয়েছো, সেতু দিয়েছো, মুস্তাকিম দিয়েছো, সৌরভ দিয়েছো। ওকে, গুড, সুন্দর হয়েছে। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শনের নাম হচ্ছে এটা, শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ কাব্য, বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কাব্য, বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ
কাব্য। তাহলে চর্যাপদ কি ছিল? চর্যাপদ কি কাব্য ছিল নাকি অন্য কিছু ছিল? দেখি লিখো তো কমেন্টে, চর্যাপদ কি ছিল? চর্যাপদ কি কাব্য ছিল নাকি অন্য কিছু? আচ্ছা, এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে একক লেখক রচিত প্রথম সাহিত্য। এটাকে চর্যাপদ ছিল। চর্যাপদ দেখছে 50 জনের কবিতা আছে ওখানে, 23 জনের 50টা কবিতা আছে, 23 জন কবির 50টা কবিতা ছিল। আর এখানে একজনে লিখছে, একজন রাইটারেরই পূর্ণাঙ্গ একটা কবিতার বই, যেটা মধ্যযুগের প্রথম নিদর্শন। মধ্যযুগের প্রথম নিদর্শন চর্যাপদ নাকি না শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, তারপর একটা প্রশ্ন করেছিলাম যেটা হচ্ছে চর্যাপদ কি কাব্য ছিল না গানের সংকলন ছিল? ওকে, মোস্ট অফ স্টুডেন্টই ঠিকঠাক উত্তর দিয়েছে, গুড। চর্যাপদ ছিল গানের সংকলন, রাইট। চর্যাপদ হচ্ছে গানের সংকলন, চর্যাপদ হচ্ছে গানের সংকলন, চর্যাপদ হচ্ছে গানের সংকলন, গুড। তাহলে প্রথম কাব্য, কাব্য মানে কি জানেন? কবিতা, একটা কবিতা, একটা কবিতা, একটা কবিতা একসাথে করলে কাব্য। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন, যেটা একক লেখক রচিত, একক লেখক রচিত, সেটা কে লিখেছে? নাম কি আসে? আমরা তো সবাই এটার নাম বলি শ্রীকৃষ্ণ কীর্তন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা মূল নাম না। শ্রীকৃষ্ণ কীর্তন যে নামে আমরা চিনি, এটার মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটার মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটার মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ বইটা 1909 সালে 1909 সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে দেবেন্দ্রনাথ মুখার্জির গোয়ালঘর থেকে আবিষ্কার করা হয়েছে। অদ্ভুত বিষয়, এই সাহিত্যগুলো গোয়ালঘরে গেছে কেমনে? আজব না? আচ্ছা, ধারণা করা হয় এটা যে রাইটার, রাইটারকে, এটা রাইটার হচ্ছে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস, ডাক নাম হচ্ছে অনন্ত, অনন্ত জলিল না আবার, ওকে, অনন্ত বড়ু, ওকে, অনন্ত তার ডাক নাম। তো বড়ু চণ্ডীদাস তিনি একজন রাখাল ছিলেন, ধারণা করা হয়, জানা যায়নি আসলে, ধারণা করা। বড়ু চণ্ডীদাস একজন রাখাল ছিলেন, এবং এই রাখাল যখন যখন তিনি ছিলেন, নিজের মনের মতো, মনের মাধুরী মিশিয়ে তিনি একটা সাহিত্য লিখেন। কাকে কেন্দ্র করে? রাধা আর কৃষ্ণকে কেন্দ্র করে, রাধা কৃষ্ণ কেন্দ্র করে। মজার ব্যাপার হচ্ছে আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তন বলি, রাধা কৃষ্ণের কাহিনী, ওখানে কিন্তু কৃষ্ণের নামই নাই, কৃষ্ণ শব্দটাই নাই। কি আছে? কানহাই। কানহাই মানেই হচ্ছে কৃষ্ণ। কানহাই, রাধা এবং বড়াই, এই তিনটা হচ্ছে মূল চরিত্র। কানহাই, রাধা, বড়াই। এটার বিষয়বস্তু কি? রাধা কৃষ্ণের প্রণয় লীলা। এটার বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রণয় লীলা। তাহলে বড়ু চণ্ডীদাস সেই 1400 সালের দিকে, বড়ু চণ্ডীদাস সেই 1400 সালের দিকে রাধা কৃষ্ণের প্রণয় লীলা নিয়ে, রাধা কৃষ্ণের প্রণয় লীলা নিয়ে একটি কাব্য লিখে ফেলেন। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তার নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 1909 সালে বাঁকুড়া জেলার এক অভিজাত পরিবারের সন্তান দেবেন্দ্রনাথ মুখার্জি পুরা বাড়িটা রিনিউ করবেন। তো সবকিছু পরিষ্কার করা হচ্ছে, জানা হচ্ছে কোথায় কি লাগবে না লাগবে। তো তখন গোয়াল ঘরটা একটু নাড়া দেওয়া হইলো, দেখা গেল গোয়াল ঘরে একদম নিচের দিকে যে ইয়ে রাখে না, ছন রাখে বা খড় রাখে, তার একদম নিচে কিছু পাটাতন টাইপের ছিল, ইয়ে রাখা, কাঠের কিছু জিনিস। তার অনেক নিচে পাওয়া গেল কিছু পুঁথি। তো এই পুঁথি কই কি করবে না করবে, তখন দেবেন্দ্রনাথ মুখার্জি এই কাকিল্লা গ্রামেরই এক সন্তান, যে পুঁথি বিশারদ, সেই কাকিল্লা গ্রামেরই সন্তান বসন্ত রঞ্জন রায়কে খবর দিলেন। বসন্ত রঞ্জন আসলেন, এসে 1909 সালে এই বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম, যেটা তার নিচেরই গ্রাম, ওই গ্রামেরই দেবেন্দ্রনাথ মুখার্জির গোয়ালঘর থেকে এই পুঁথি আবিষ্কার করেন। এবং 1909 সালে আবিষ্কার করে এটাকে নিয়ে তিনি গবেষণা করেন, গবেষণা করে 1916 সালে তিনি প্রকাশ করেন। 1916 সালে তিনি প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তন নামে। তো এটার আসল নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন নামে কেন প্রকাশ করেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন বা কৃষ্ণ কীর্তন, এটা আমাদের এই বঙ্গভূমির জন্য একটা কমন শব্দ। তিনি তাই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটা চেঞ্জ করে শ্রীকৃষ্ণ কীর্তন নামটা দিয়েছেন। ঠিক আছে, সেই হচ্ছে মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এক্ষেত্রে দুইটা বিষয় কিন্তু আমরা মিল পাচ্ছি, দুইটার মধ্যে কি কি মিল পাচ্ছি? প্রথম মিলটা হচ্ছে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুইটাই কবিতার আকারে লেখা,
দুইটাই কবিতার আকারে লেখা। কবিতার আকারে লেখা এটা তো গুরুত্বপূর্ণ হচ্ছে কেন? এটার একটা গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে একটু খেয়াল করেন। এখানে ইতিহাসের একটা বড় ব্যাপার আছে যেটা জানাটা আপনার জন্য জরুরি। খেয়াল করেন, আমরা 650 থেকে, ও ইংলিশ চলে আসছে, বাংলাটা করে নিয়ে 650 থেকে 1200 এই সময়টাকে আমরা নাম দিয়েছি প্রাচীন যুগ, তাই তো? প্রাচীন। তারপরে আমরা 1201 থেকে 1800 এই সময়টার নাম দিয়েছি 1201 থেকে 1800 এই সময়টার নাম দিয়েছি আমরা মধ্যযুগ। আচ্ছা, এখন এই যে দুইটা সময় 1201 থেকে 650 থেকে 1200 আর হচ্ছে 1201 থেকে 1800, এই দুইটা সময় অনেকগুলো সাহিত্য আমরা পেলাম। যেমন আমরা খেয়াল করেন প্রাচীন যুগ 650 থেকে 1200 এই সময়টাতে আমরা চর্যাপদ পেয়েছি। চর্যাপদ, ওকে, আচ্ছা, চর্যাপদ পেয়েছি। আবার 1200 থেকে 1800 থেকে মধ্যযুগ নাম দিয়েছি, এই সময় আমরা অনেক অনেক সাহিত্য পেয়েছি। একটু খেয়াল করেন মন দিয়ে, এই দুইটা সময় প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই দুইটা যুগের মধ্যে আমরা যা কিছু পেয়েছি 650 থেকে 1200 প্রাচীন যুগ, 1201 থেকে 1800 এই সময়ে যত কিছু লেখা হয়েছে তার সবগুলাই কবিতার স্টাইলে লেখা হয়েছে। তার সবগুলাই কবিতার স্টাইলে লেখা। তার সবগুলাই কবিতার স্টাইলে লেখা। তাহলে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুইটা হচ্ছে কোন স্টাইলে লেখা? কবিতার স্টাইলে লেখা। তাহলে গদ্য কবে আসলো? গদ্য সম্পর্কে তো জানতে হবে। আমরা প্রাচীন যুগ মধ্যযুগে সবই দেখছি কবিতার আকারে লেখা। এখানে একটা ছোট কাহিনী আছে, খেয়াল করেন। ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠা করা হলো 1800 সালে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠা করা হলো। ফোর্ট উইলিয়াম কলেজ মূলত ইন্টারমিডিয়েট পড়াইতো না, অনার্স মাস্টার্স পড়াইতো। ফোর্ট উইলিয়াম কলেজে যারা বিদেশি আছে, যারা ভারতবর্ষে ব্যবসা করতে আসছে, ফোর্ট উইলিয়াম কলেজে যারা বিদেশিরা আছে তাদেরকে ভারতের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে জানানো হতো। তো এই ভাষা এবং সংস্কৃতি শেখানোর জন্য আমাদেরকে না বিদেশিদেরকে সেখানে 1801 সাল থেকে 1801-এ বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো। 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো। বাংলা বিভাগ, তো বাংলা বিভাগ প্রতিষ্ঠা করে বাংলা বিভাগে উইলিয়াম কেরিকে দিয়ে বাংলা বিভাগের সূচনা করা হচ্ছে। উইলিয়াম কেরিকে দিয়ে বাংলা বিভাগের সূচনা করা হয়েছে। এই 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে সর্বপ্রথম গদ্য লেখা শুরু হলো। 1801 সালে সর্বপ্রথম ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা লেখা শুরু হলো। শুরু হলো আমাদের এই গদ্যের লেখা। শুরু হলো আমাদের গদ্যের লেখা। এই গদ্য লেখা প্রথম কোথায় হয়েছে তাহলে? ফোর্ট উইলিয়াম কলেজে। কত সালে? 1801 সালে। এই গদ্য লেখার উপর নির্ভর করে নতুন একটা যুগ হয়ে গেল। সেই যুগের নাম কি? আধুনিক যুগ। গদ্য লেখা শুরু হয়েছে, নতুন একটা যুগ হয়ে গেছে, সেই যুগের নাম হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমরা যদি কখনো প্রশ্ন করি যে গদ্য প্রথম লেখা হয়েছে কোন যুগে, প্রাচীন যুগে, মধ্যযুগে না আধুনিক যুগে, লিখেন তো উত্তরে। প্রশ্নটার উত্তর কি হবে কমেন্টে, যে আমাদের গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? প্রাচীন যুগ, মধ্যযুগ নাকি আধুনিক যুগ? আমাদের গদ্য কোন যুগের সৃষ্টি? প্রাচীন যুগ, মধ্যযুগ নাকি আধুনিক যুগ? প্রাচীন যুগ, মধ্যযুগ নাকি আধুনিক যুগ? দেখি লিখেন কে কে। আচ্ছা, ঠিক আছে। ওকে, দ্যাটস গুড, ভালো লাগছে। হ্যাঁ, আধুনিক যুগের সৃষ্টি। তাহলে আমরা যদি কখনো এই প্রশ্নটা কোথাও দেখি বা কেউ যদি এই প্রশ্ন করে, তাহলে উপন্যাস কোন যুগের সৃষ্টি? প্রবন্ধ কোন যুগের সৃষ্টি? ছোট গল্প কোন যুগের সৃষ্টি?
মহাকাব্য কোন যুগের সৃষ্টি? তাহলে উত্তর হবে আধুনিক যুগের। কারণ গদ্য দিয়ে যা লেখা হয়, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, সবই হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। কেন? কারণ এগুলো তো আসলে আধুনিক। আচ্ছা, ইমন হাওলাদার একটা প্রশ্ন লিখেছেন, প্রশ্নটা আমার অনেক ভালো লেগেছে। উনি লিখেছেন, এই লোকটাকে মানুষজন যে কত রকম প্রশ্ন করে, ভালোই লাগে। আচ্ছা ইমন সাহেব, আপনি যেহেতু আইকন পাসের পেজে এসেছেন, মেবি এখানে আইকন পাসের লোকদেরকেই পাবেন। আর প্রশ্নের ধরনটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা জানলাম যাযাবর সম্পর্কে, মধ্যযুগ সম্পর্কে। আশা করি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তাহলে আধুনিক যুগে আমরা কি করে আসলাম? গদ্যের মাধ্যমে। একটু মন দিয়ে শোনেন, গদ্য জিনিসটা সর্বপ্রথম যিনি ইন্ডিকেট করেছেন বা যিনি লিখেছেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। উনি হচ্ছেন পথিকৃৎ। পথিকৃৎ মানে কি? যে পথ দেখায়, যে পথ দেখায় সে হচ্ছে পথিকৃৎ। যে পথ দেখায় সে হচ্ছে পথিকৃৎ। আচ্ছা, তাহলে আমাদের গদ্যের পথিকৃৎ হচ্ছেন উইলিয়াম কেরি। কিন্তু এই গদ্যটাকে সর্বপ্রথম যিনি ভালো করে লিখেছেন বিরাম চিহ্ন ব্যবহার করার মাধ্যমে, বিরাম চিহ্নের সার্থক ব্যবহারের মাধ্যমে, বিরাম চিহ্নের সার্থক ব্যবহারের মাধ্যমে যিনি সর্বপ্রথম আমাদের গদ্যটার মধ্যে একটা সুন্দর রূপ নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম আমাদের বাংলা সাহিত্যটাকে একটা পরিষ্কৃত রূপ এনেছে। এই জন্যে বাংলা হচ্ছে আমাদের যে গদ্য আছে, গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি বলা হয় বাংলা গদ্যের পথিকৃৎকে, পথিকৃৎ মানে পায়োনিয়ার, যিনি প্রথম পথ দেখান। পথিকৃৎ যদি বলা হয় তাহলে আমরা বলবো উইলিয়াম কেরি। পথিকৃৎ যদি বলা হয় তাহলে বলবো উইলিয়াম কেরি। আর যদি বলা হয় জনককে, তাহলে আমরা বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমরা গদ্য শুরু করলাম, উপন্যাস চলে আসলো। উপন্যাস প্রথম যিনি লিখেছেন তার নাম প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র একটা উপন্যাস লিখলেন, নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। বাট এই উপন্যাসে লেখকের যে অন্তর্দৃষ্টি, উপন্যাসে কি কি লাগে একটু খেয়াল করেন। উপন্যাসে একটা দীর্ঘ কাহিনী লাগে, একটা নির্দিষ্ট কাহিনী লাগে, তো অবশ্যই দীর্ঘ কাহিনী, একটা নির্দিষ্ট প্লট লাগে যে এই কাহিনীটা আপনি লিখছেন, এবং সেই কাহিনীর উন্মেষ থাকে, বিকাশ থাকে, পরিণতি থাকে। কাহিনী বাড়বে, আরো বাড়বে, এটা পরিণতির দিকে যাবে। লেখকের জীবন দৃষ্টি থাকবে, সময় এবং পরিবেশের ব্যাপার থাকবে। প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন বিজনেসম্যান, খুব নাম করা ব্যবসায়ী। তার উপন্যাসটাতে দীর্ঘ কাহিনী ছিল, চরিত্র ছিল, কিন্তু পরিবেশের ব্যাপারটা তেমন ভালো করে আসেনি, ভাষাগত কিছু ত্রুটি ছিল। এজন্য এই প্যারীচাঁদ মিত্রের লিখা আলালের ঘরের দুলাল, এটাকে আমরা একটা উপন্যাস বলি, কিন্তু সার্থক বলি না। এটাকে আমরা সার্থক বলি না। বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস হচ্ছে যিনি প্রথম লিখেন তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটার নাম দুর্গেশনগর। তাহলে বাংলা সাহিত্যের উপন্যাসের পথিকৃৎ যিনি প্রথম লিখেন, পথিকৃৎ মানে যিনি প্রথম করেন, পথ দেখান, তিনি হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল। আর বাংলা সাহিত্যের উপন্যাসের জনক মানে যিনি ভালো করে করেছেন, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম কি উপন্যাসটার? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস লিখেন কমেন্টে দেখি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম। পারুল বেগম একটা প্রশ্ন করেছেন, মহাকাব্য মধ্যযুগের কি না? মহাভারত আছে, মহাকাব্য আর কি, মহাভারত আছে, ইলিয়ড আছে, ওডিসি আছে। আচ্ছা পারুল বেগম, মহাভারত, রামায়ণ, ইলিয়ড এবং ইলিয়াড এবং হচ্ছে ওডিসি, এই চারটা হচ্ছে জাত মহাকাব্য। এই কোনোটা কিন্তু বাংলাই না। রামায়ণ মহাভারত যে আপনি জানেন, এগুলো বাংলা না, এগুলো হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, এগুলো সংস্কৃত ভাষার মহাকাব্য। বাংলা ভাষার প্রথম মহাকাব্য আধুনিক যুগে আসছে, ঠিক আছে? রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায় লেখা, এগুলো বাংলা না, পরে বাংলায় অনুবাদ করা হয়েছে। অনুবাদকে তার আমরা সার্থক বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, ইস্তাতিমা, হ্যাঁ আমি ইউটিউবে ক্লাস নিতাম, রাইট? আমার কিছু ক্লাস আছে, আপনারা দেখতে পারেন। মুসাফির রাহাত লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার সমাজের ক্লাস অলমোস্ট আপনারা সবাই করেছেন। লাল সালু, সিরাজউদ্দৌলা, প্রচুর ক্লাস আছে। হ্যাঁ ইউটিউবে আমি ক্লাস নেই, রাইট? আচ্ছা মুসাফির রাহাত লিখলেই চলে আসবে। আচ্ছা আফিয়া আক্তার সুপ্তি, বাংলা সাহিত্যের পথিকৃৎ বললে কি বলবো? বাংলা সাহিত্যের পথিকৃৎ যদি বলেন যে বাংলা সাহিত্যের পথিকৃৎ বলতে কারে, লুই পাড়ে দিয়ে শুরু করবেন। লুই পাড়ের মাধ্যমে শুরু হয়েছে আমাদের বাংলা সাহিত্য।
আচ্ছা, আমরা বলেছিলাম বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? জিয়া জাব্বার বলেছেন কপালকুণ্ডলা। না, কপালকুণ্ডলা প্রথম সার্থক উপন্যাস না। কপালকুণ্ডলা একটা কাহিনী, মনে রাখেন। কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। বঙ্কিমেরই, দুর্গেশ নন্দিনী পরের বছর প্রকাশিত হয়েছে। যে পথিক তুমি কি পথ হারাইয়াছো, এই বিখ্যাত উক্তিটাই উপন্যাসে আছে। আচ্ছা, কপালকুণ্ডলা যেটা লিখেছেন জিয়া জাব্বার, কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। আর প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, মেহনাজ, তারপর আশিক খান সাহেব, ইসরাত জাহান, আফরিনা, নিপু, সাইমা, শুদ্ধ, পারুল, আচ্ছা, তারপর হচ্ছে তাপস, জাহিদ, মিথিলা, পিয়াস, ওকে, মেহনাজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি ভালো করেছেন। আফিয়া, হ্যাঁ, গুড। রাতুল, গুড, সুন্দর উত্তর দিয়েছেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, মানে দুর্গ প্রধানের কন্যা। গুড, ভালো লিখেছেন। তাহলে উপন্যাসটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসলো নাটক। নাটকটাও তো আমাদের এই আধুনিক যুগের সৃষ্টি। কোত্থেকে আসলো এটা? এই নাটকটা আমাদের বাংলা সাহিত্যে অনেক পরে আসছে। প্রথম যিনি বাংলা নাটক লিখেছেন, এই নাটকের নাম হচ্ছে ভদ্রার্জুন। এই মহাভারতের একটা কাহিনী নিয়ে তারাচরণ শিকদার ভদ্রার্জুন নামে একটা লিখলেন, নাটক লিখলেন। ওকে, তো তারাচরণ শিকদার প্রথম ভদ্রার্জুন নামে একটা নাটক লিখলেন, বাংলা সাহিত্যের প্রথম নাটক ভদ্রার্জুন। সার্থক হয়নি, কারণ নাটক একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা খুব ভালো করে তিনি করতে পারেননি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটকের মাধ্যমে একটা সার্থক নাটকের জন্ম দিলেন। তাহলে এই নাটক আধুনিক যুগে এসে নাটক তৈরি হইল। প্রথম লিখেছেন তারাচরণ শিকদার। নাম কি নাটকটার? ভদ্রার্জুন। সার্থক হয়নি, প্রথম নাটক। প্রথম সার্থক নাটকের নাম কি? শর্মিষ্ঠা। কার লিখা? মাইকেল মধুসূদন দত্তের। তাহলে নাটকের পথিকৃৎ বললে আমরা বলবো, নাটকের পথিকৃৎ পথ দেখিয়েছেন কে? বাংলা সাহিত্যের নাটকের প্রথম কনসেপ্টে এনেছেন তারাচরণ শিকদার, ভদ্রার্জুন। কিন্তু প্রথম সার্থক নাট্যকার বা নাটকের জনক বাংলা নাটকের, তাহলে বলবো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত আমাদের আধুনিক যুগের শ্রেষ্ঠ এক আবিষ্কার। আপনি প্রথম সার্থক নাটক বলেন, প্রথম সার্থক প্রহসন মানে হাসির নাটক বলেন, প্রথম মহাকাব্য বলেন, মাইকেলের হাত ধরে আসছে। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটা 1861 সালে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং এখন পর্যন্ত একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। ওকে, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আপনারা কমেন্টে আমার ইউটিউব চ্যানেল নিয়ে কথাবার্তা বলছেন। আমার ইউটিউব চ্যানেল নাম মুসাফির রাহাত। ওকে, মুসাফির রাহাত লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এটা কমেন্টে আর লেখা দরকার নাই, দয়া করে কমেন্ট। আমি প্রশ্ন খুঁজি, আপনারা এইসব পার্সোনাল প্রশ্ন এগুলো তো আমাকেই করতে পারেন, নো প্রবলেম। ওকে, আচ্ছা, তো মেঘনাদ বধ কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং এখন পর্যন্ত একমাত্র সার্থক মহাকাব্য। আচ্ছা, তাহলে এখন যে ব্যাপারটা হচ্ছে, আমরা এতগুলা মহাকাব্য পড়েছি, মহাকাব্য মানে কি? মহাকাব্য কি তাহলে বড় কাব্য, মানে বড় কবিতা হলে মহাকাব্য, তাই না? এরকম না, আমি ছোটবেলায় ভাবতাম। আমি তো এরকম ভাবতাম ছোটবেলায় যে মহাকাব্য মানে হচ্ছে যে বড় কবিতা না, এগুলো মানে মহাকাব্য। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। মহাকাব্য মানে বড় কবিতা না। মহাকাব্য মানে হচ্ছে যুদ্ধের কাহিনী কবিতায় লিখা, বিশাল বড় কবিতা। এখানে বীর নায়ক থাকবে, নায়ক হবে বীর, তামিল সিনেমার নায়কের মতো। ওকে, এবং সেখানে বীর রস থাকবে। আচ্ছা, খেয়াল করেন, মহাকাব্য কি? যুদ্ধকে কেন্দ্র করে লিখা সুবিশাল এক কবিতা। যুদ্ধকে কেন্দ্র করে লিখা সুবিশাল কবিতা, যেখানে বীর নায়ক থাকবে, ওইটার নাম মহাকাব্য। মহাকাব্য মানে বড় কবিতা না, মহাকাব্য মানে যুদ্ধকে কেন্দ্র করে লিখা, যুদ্ধকে কেন্দ্র করে লিখা সুবিশাল এক কবিতা। ঠিক আছে? ওকে, আর এই মহাকাব্য যারা লিখে এদেরকে বলে মহাকবি। এটাও আধুনিক যুগে এসে হয়েছে কত সালে? 1861 সালে। আচ্ছা, রামায়ণ মহাভারতের কথা বলছেন, রামায়ণ মহাভারত অনেক অনেক কাল আগে লেখা, তবে এটা বাংলায় না, রামায়ণ মহাভারত লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। এগুলাকে পরবর্তীতে যারা অনুবাদ করেছেন, অনুবাদ গুলার তার না মহাকাব্য বলবো না, তো অনুবাদ কারণ সৃষ্টি না। মহাকাব্য তো অনেকেই লিখেছে, এর মধ্যে একটা সার্থক হয়নি। আমাদের নবীন চন্দ্র সেন 2টা মহাকাব্য লিখেছে। ওকে, আচ্ছা,
আমাদের কায়কবাদ, মহাকবি কায়কবাদ যাকে আমরা বলি, তিনিও কিন্তু মহাশ্মশান নামে একটা মহাকাব্য লিখেছেন, বাট সার্থক হয়। তো আমরা মহাকাব্য সার্থক তখনই বলি যখন সেখানে নানা বিষয়গুলো ইন্ডিকেট করা যায়। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যেন এই বিষয়গুলো মনে রাখা যায়। তাহলে প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে কোন বিষয়ের তত্ত্ব বিশ্লেষণ, এগুলাকে বলা হয় আচ্ছা তত্ত্ব বিশ্লেষণ থাকে, ওগুলাকে বলে প্রবন্ধ। রিফাত লিখেছে সে যদি একটি সার্থক মহাকাব্য লিখতে চায় তাহলে কি করতে হবে। আচ্ছা আচ্ছা good. না, রিফাত আমার কিছু করতে হবে না, একটা কবিতার ভাষায় লিখা, কবিতার ভাষায় একটা যুদ্ধের কাহিনী লিখবেন। যুদ্ধের কাহিনীটাও দুই রকম হতে পারে, হয় কোনো ঐতিহাসিক যুদ্ধ হবে যেটা পৃথিবীতে হয়েছে, অথবা কোনো পৌরাণিক কাহিনী হবে। পৌরাণিক কাহিনী কি? পৌরাণিক কাহিনী মানে রামায়ণ মহাভারতের কোন এক যুদ্ধের কাহিনী। সে কোন এক কাহিনী কেন্দ্র করে আপনি লিখতে থাকেন, কবিতা আকারে লিখবেন। আগে বইটা পড়তে হবে, তাহলে পরে একটা কবিতা লিখবেন, সে কবিতাটা লেখার পরে ইনশাল্লাহ একটা বীর চরিত্র দিবেন। তারপরে আমরা সাহিত্য বোদ্ধা যারা আছে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, তাদের কাছে দিব। তারা যদি মনে করে যে সাহিত্য চিন্তার ধারা সবকিছু হয়েছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সাহিত্য সম্পর্কে মোটামুটি একটু আলাপচারিতা করলাম, সাহিত্যের ইতিহাস নিয়ে। এই হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাস, আর খুব বেশি গভীর না, কিন্তু চেষ্টা করলে সহজে পারা সম্ভব। আচ্ছা, এরপরে আমরা যাই আমাদের যে ব্যাপারটা ছিল কিছুক্ষণ আগে আমরা যেটা খেয়াল করেছিলাম, খেয়াল করেন আপনাদেরকে, যেটা আমরা যে বিষয়টা করেছিলাম, প্রথম বাংলা প্রথম পত্র। আজকে তো আমাদের বাংলা প্রথম পত্র নিয়ে ক্লাস চলছে, বাংলা প্রথম পত্রের সাজেশনমূলক ক্লাস, কি কি পড়বেন না পড়বেন সেই ব্যাপারগুলো। এখানে বাংলা সাহিত্যের ইতিহাস আমরা এটা একটু মোটামুটি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তারপর সাহিত্য পাঠ এবং সহপাঠ, এইগুলা কি কি পড়বেন, কিভাবে পড়বেন একটু খেয়াল করেন। যারা 1900 কেন বলছি, 2019-20 সেশনে যারা শিক্ষার্থী আছেন, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন, তাদের জন্যই আইকন ক্লাস আমাদের আজকের এই ক্লাসের আয়োজন করেছে। এর আগেও আমাদের কিছু ক্লাস হয়েছে, পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আইকন ক্লাসের পক্ষ থেকে একটি লাইভ ক্লাস হয়েছিল, অফলাইন ক্লাস, ফার্মগেট হেড ব্রাঞ্চে। ওখানে আমাদের প্রচুর স্টুডেন্ট এসেছিলেন এবং সেই স্টুডেন্টদের মধ্যে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের ধারাবাহিকতায় যারা ক্লাস করতে পারেননি, দূরে আছেন, তাদের জন্য আমরা চেষ্টা করছি এই ক্লাস নেওয়া যায়। ওকে, আচ্ছা, প্রান্তিক সরকার বিশাল বড় প্রশ্ন করেছেন যে তিনি জানেন যে মেঘনাদ বধ রামায়ণ থেকে ইন্সপায়ার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রামায়ণ যদি 7 পর্বে হয়, তাহলে মেঘনাদ বধ 9টা সর্গে কিভাবে হয়েছে? প্রান্তিক সরকার, আপনার জানার একটু ভুল আছে, সেটা হচ্ছে আহ রামায়ণ মানে রামায়ণ কাহিনীর পুরোটুকু ইয়াতে নাই। রামায়ণ কাহিনী আপনি সবটুকু জানেন, এই সবটুকু কাহিনী মেঘনাদ বধ কাব্যে নাই। মেঘনাদ বধ কাব্যে সামান্য একটু অংশ তুলে ধরা হয়েছে। ওকে, পুরোটুকু না, সামান্য একটু অংশ। ঠিক আছে, আর সামান্য একটু অংশ যেটা তুলে ধরা হয়েছে, সেখানে মেঘনাদের মৃত্যু এবং মৃত্যুর পর্যন্ত সামান্য কিছু কাহিনী আছে। লঙ্কা জয় করা, সীতাকে কি বলা হয়, অপহরণ করা বা শিকারে যাওয়া, তাতে 13-14 মাস বাইরে থাকা, বনে, এটা কাহিনী ওখানে আসে। এখানে ছোট্ট একটু কাহিনী অবলম্বন করে লেখা হয়েছে। ঠিক আছে, ফজলে রাব্বি বলেছেন প্রহসন বলতে কি বোঝায়? প্রহসন মানে হচ্ছে হাসির নাটক। প্রহসন মানে হাসির নাটক। আচ্ছা, জিয়া জাব্বার একই প্রশ্ন বারবার করছেন বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের কাজ আজকে হচ্ছে না জিয়া জাব্বার। আচ্ছা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এটা নিয়ে মহাকাব্য কেউ লিখো। আচ্ছা, খাদিজা ইভা ছেলেদেরকে আহ্বান জানিয়েছে যে সবকিছু ভালোবাসা এবং যুদ্ধের জন্য এই ব্যাপারে একটা মহাকাব্য লিখতে। তোমরা যারা লিখতে চাও, যে লিখতে চেয়েছেন, খাদিজা ইভার সাথে যোগাযোগ করেন, এই মেয়েটা যথেষ্ট ইন্সপায়ার দিতে পারবে আপনাদেরকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বাংলা প্রথম পত্রের কথা বলি। আমরা তো সাহিত্য সম্পর্কে জেনেছি। আচ্ছা আচ্ছা, নাজমুল হাসান আদিল বলেছেন উপন্যাস, মহাকাব্য, নাটকের সার্থকতা কিসের মানদণ্ডে বিচার করা হয়? আমরা এটা যখন উপন্যাসের মানদণ্ডের কথা বলেছি তখন এটা একবার বলেছি। আপনি আমাদের ক্লাসটা শেষ হলে রেকর্ডটা আবার শুনবেন যে কি কি বিষয়গুলো উপন্যাসে থাকে আর কোনটা কোনটা না থাকলে আমরা সার্থক বলি না। ঠিক আছে, এটা একবার বলেছি, আমরা একটি বিষয় নারবার বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাংলা প্রথম পত্রের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলি, খেয়াল করেন। আপনাদের মেইন টেক্সট বই যেটা, ওইটার কথা বলছি।
আচ্ছা, তো প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে উৎস এবং সংকলন। প্রত্যেকটা অধ্যায় কোনটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তো গদ্যের ক্ষেত্রে বলেন, কবিতার ক্ষেত্রে বলেন, কোনটা কোন বই থেকে নেওয়া হয়েছে, কোনটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই বিষয়টা একটু খেয়াল করে করতে হবে অবশ্যই। ওকে, ছন্দ এবং মাত্রা। কবিতার ক্ষেত্রে যে ছন্দ আছে এবং মাত্রা আছে, এই ব্যাপারটা একটু মন দিয়ে পড়বেন। অল্প কিছু কবিতাই তো আছে, 12টা কবিতা, কোন ছন্দের লেখা এটা 3টা লাইনে আপনি পেরে যাবেন, এত কষ্ট করার কিছু নাই। আর আমাদের আগে আইকন ক্লাসের পেজে দেখবেন একটা ক্লাস আছে, বাংলা দ্বিতীয়ের উপর একটা সাজেশন ক্লাস ছিল, সেখানে এই বিষয়টা একটু আলোচনা করা আছে, পুরা মাত্রা ছন্দ পুরো একটা ক্লাসে আলোচনা আছে। ওটা দেখলে ইনশাল্লাহ জীবন আর কখনো ছন্দ বা মাত্রা বের করা, আপনি নিজেই সরাসরি বের করতে ফেলতে পারবেন কোনটা ছন্দ কোনটা মাত্রা, একদম সারা জীবনের জন্য। চাইলে এটা একটু ওই ক্লাসটা দেখে নিতে পারেন। গুরুত্বপূর্ণ লাইন এবং ব্যাখ্যা। আমাদের বাংলা যে কবিতাগুলো আছে এবং গদ্যগুলো আছে, এরকম অনেকগুলা কবিতা আছে, অনেকগুলা গদ্য আছে যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলা লাইনগুলো মানে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় লাইনগুলোর নাম একটু লিখে, সরি, কবিতাগুলোর নাম বা গদ্যগুলোর নাম একটু লিখেন, কারণ এই কবিতা বা এই গদ্যগুলো থেকেই গুরুত্বপূর্ণ লাইন হিসেবে যে ব্যাখ্যাটা আসে, এটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা মনে করি। রিটেনেও, শুধু এমসিকিউতে না, রিটেনেও। সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ, নুরুল দিনের কথা এটা। তারপর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি কিংবদন্তির কথা বলছি। এবার আরেকটা কবিতা আছে সাম্যবাদী, যেটা প্রত্যেকটা লাইনই খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো সাম্যবাদী কবিতাটার হয়তো আমরা পড়েছি, মনে মনে আসলে আমরা ধারণ করতে পারছি কিনা এটা আল্লাহ জানে, আমরা জানি। ওকে, আচ্ছা, জাহিদ হাসান, আপনি উপন্যাসের ধারণা নিবেন, আমার সাথে যোগাযোগ করতে চান? আচ্ছা, উপন্যাসের ধারণা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে না, আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে উপন্যাস সম্পর্কে যে কোনো একটা বই কিনে ফেলবেন, বেশি টাকা লাগবে না, 50-60 টাকা হয়তো লাগবে। ওই বইটা পড়তে পারলে আপনি বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা সাহিত্যের কি বলে, বাংলা সাহিত্যের আরো কিছু উপন্যাস সম্পর্কে আইডিয়া পাবেন, এবং সেটা পড়লে আপনার, আমি তো সাধারণ মানুষ, আমার চেয়ে বড় বড় মানুষের আইডিয়া পাবেন, ওইটা আপনাকে এবং হেল্প করবে উপন্যাস লেখার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ সরি, কিছু লিখেছিলেন সাদা মনের মানুষ। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সাদা মনের মানুষ, শুধু মুয়াম্মার আল গাদ্দাফির মন সাদা না। কারণ কারো সম্পর্কে ভালো কিছু বললে যারা খুদ ধরে, এরা হচ্ছে ইবলিশের ছোট ভাই, তারা অন্যের ভালো কখনো সহ্য করে না। কাউকে চিনে না জানে না, আপনি কারোর সম্পর্কে ভালো বলবেন, চিনে না জানে না, সে এসে বাম হাত টুকাই দিবে। এটা হচ্ছে ইবলিশের মানে খারাপ শয়তান আর কি। এগুলোতে কোত্থেকে আসে আল্লাহ জানে। আর কারো মন সাদা বা কালো এটা নির্ভর করবে তার উপর। আপনারা দয়া করে এদিকে কোনো বিচার করতে যায় না আর কি। আমরা দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, আল্লাহর পথে থাকেন, সৎ পথে থাকেন। মন এমনি সাদা হয়ে যাবে, মন সাদা করার জন্য এখানে এসে কমেন্ট করতে হবে না, নিজের পরিচয়টা এখানে ভেবে দিয়েন। আল্লাহ আপনার মঙ্গল করুন। ওকে, তো এই 3টা কবিতা একটু ভালো করে দেখবেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আমি কিংবদন্তির কথা বলছি, আর সাম্যবাদী, এগুলার লাইনের ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। গদ্যের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু অধ্যায় আছে যেগুলা শুধুমাত্র আপনার জানার জন্য না, আপনার শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হচ্ছে আমার পথ, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা একদম হৃদয়স্পর্শী। চাষার দুঃখ, আপনি হয়তো নর্মালি হেসে হেসে এটা পড়ে ফেলেছেন, বাট এটার মধ্যে যে কি পরিমাণ দুঃখের কথা আছে আমরা হয়তো নিজেরাও খেয়ালই করি না ঠিক মতো। চাষার দুঃখ, এই 2টা অধ্যায় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চাইলে বিড়ালের কিছু লাইনও খেয়াল করতে পারেন। বিড়ালের কিছু কিছু লাইনও আছে খুবই মর্মস্পর্শী, যেগুলা মানুষের জন্য বলা, হয়তো আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা কে জানে। ওকে, আচ্ছা, তাহলে লাইনের ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ লাইন এবং ব্যাখ্যার জন্য আমরা এই 6টা অধ্যায় একটু মন দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শব্দার্থ এবং টিকা, এই বিষয়টা মনে রাখবেন। শব্দ তো টিকা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন, নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলা ইউনিভার্সিটির জন্যই আমরা এই 2টা বিষয় খুব খেয়াল করব। একটা হচ্ছে শব্দার্থ, আর একটা হচ্ছে টিকা। শব্দার্থ এবং টিকা প্রত্যেকটা অধ্যায়ের এই শব্দার্থ টিকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একটু গুরুত্ব দিয়ে এই শব্দার্থ টিকাটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখবে যে মোটামুটি সহজ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য বলতে আমরা মেনশন করছি এমন কিছু অধ্যায়, যে অধ্যায়গুলোর বেশ কিছু বিষয় যেগুলো আমাদের সরাসরি প্রশ্ন আসবে, এটা কোন অধ্যায়ে ছিল,
যেমন আমরা যদি বলি বাতাবি লেবুর কথা, বাতাবি লেবুর কথা কোথায় ছিল, একটা ব্যাপার। ওকে, আমরা বললাম যে আলেকজান্দ্রিয়া জাদুঘর, আলেকজান্দ্রিয়া জাদুঘর কোন অধ্যায়ে ছিল। ওকে, অথবা ধরো আমরা জাদ্রেল একজন ইয়ের কথা বলছি, বা আমরা মেজরের কথা বা কর্নেলের কথা বলছি, কোন অধ্যায়ে মেজরের কথা বা কর্নেলের কথা আছে। ওকে, অথবা আমরা বলে দিলাম আগমনী গান, আগমনী গান কোন অধ্যায়ে আছে, নিউম্যানের কথা কোন অধ্যায়ে আসছে। ওকে, অথবা আন্দামান দ্বীপ, আন্দামান দ্বীপের কথা আছে কোন অধ্যায়ে। এই ব্যাপারগুলা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, অনেকে প্রশ্ন করছে টিকা কি। আচ্ছা, টিকা মানে ভ্যাকসিন না, রশ্মিকা দিয়ে যে টিকা ওটা ভ্যাকসিন। যারা এখানে অ্যান্সার দিচ্ছ টিকা মানে ভ্যাকসিন, এদেরকে ওইটা দেওয়া উচিত, একদম উপরে দেওয়া উচিত, নিচেও দেওয়া উচিত, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে, উল্টাপাল্টার কথা বলবেন। আচ্ছা, টিকা মানে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় শেষে বেশ কিছু শব্দ থাকে, জায়গার নাম বলো, এলাকার নাম বলো, এরকম বেশ কিছু বিষয় থাকে, মানে অর্থ হিসেবে না, পরিচয়মূলক। যেমন ধরো তুমি বিড়াল যদি পড়তে যাও, সেখানে তুমি সোশ্যালিজমের একটা সংজ্ঞা পাবে, কে তৈরি করেছে, মার্ক্সবাদের একটা সংজ্ঞা পাবে, নিউম্যানের একটা সংজ্ঞা পাবে, পার্কারের একটা সংজ্ঞা পাবে, যেগুলো কি। অথবা তুমি যদি জাদুঘরে কেন যাবের মধ্যে যাও, তাদেরকে বিভিন্ন জায়গার একটা সংজ্ঞা দেওয়া আছে, মানে কয়েক লাইনের একটা ছোট্ট ব্যাখ্যা আছে, এটাকে বলা হয় টিকা। আর তোমাকে প্রশ্ন করা হবে, ধরো আমি একটা ছোট্ট প্রশ্ন তোমাদের করি, দেখে তোমরা উত্তর দিতে পারো কিনা। সেটা হচ্ছে আমাদের যে কি বলো এটাকে রাজশাহীতে একটা জাদুঘর আছে না, আমাদের প্রথম জাদুঘর, বরেন্দ্র জাদুঘর। প্রশ্ন আসবে, বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়, বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়। এই বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠা হয় এটা তুমি কিন্তু অধ্যায় পাবে না। জাদুঘরে কেন যাব এই অধ্যায়ের মধ্যে কিন্তু এই তথ্য নাই, এই তথ্য পড়ার জন্য কই যেতে হবে, ওই টিকার মধ্যে। এইগুলাই হচ্ছে শব্দার্থ টিকা, কোনো বিষয়ে জানা শোনা এই ব্যাপারটার জন্য। ওকে, রাইট, সোমায়া বিনতে সাইদ, তারপর হচ্ছে রানা হোসেন, গাদ্দাফি, আফরিনা, ইসরাত জাহান 1910। গুড, এই তো মোটামুটি ভালো পেরেছে, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘরের নাম কি? লিখে তো দেখি। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে বিষয়গুলো আমি এখানে লিখেছি, তুমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু এগুলো শেষ করতে হবে। কারণ যারা বিষয় পরীক্ষার্থী আছো, তুমি এগুলো বলো স্যার আমার তো সময় নাই, আমি পড়বো কখন। না না, এগুলোর জন্য এত এগুলো তো এখন আর জন্য কিছু না, এগুলো তুমি আগেই পারো, এগুলো সবই তোমার পারা আছে, জাস্ট আমি একটা রিভাইজ দিতে বলছি কোনটা কোন অধ্যায় থেকে না হয়েছে। কবিতার ছন্দ এবং মাত্রা, গুরুত্বপূর্ণ লাইন এবং লাইনের ব্যাখ্যা, শব্দার্থ এবং টিকা, প্রত্যেকটা অধ্যায় পুরোটা যেন বাদ না যায়। এবং কোন অধ্যায়ে কিসের কথা ছিল, হিজল গাছের কথা কোন অধ্যায়ে আছে, হিজল গাছের কথা বলতে পারো কেউ, হিজল গাছের কথা আছে কোথায়? আচ্ছা, রোমা লিখেছো আলেকজান্দ্রিয়া, না আলেকজান্দ্রিয়া রাইট নাও বিখ্যাত না, মানে সবচেয়ে বড় না, এটা অনেকটা লাগে, আলেকজান্দ্রিয়া অনেকটা লাগে, সবচেয়ে বড় ছিল। রাইট নাও সবচেয়ে বড় হচ্ছে রানা হোসেন, সোহানুর রহমান, ব্রহ্মচারী, গৌরাঙ্গ ব্রহ্মচারী, মিনহাজুল। আচ্ছা, তারপর আছে জেবা, নাহিদ, আজিজুর, ফাতেমা, আমানুস, তাপস, গুড, ইসফাত, বর্ষা, বর্ষা, শায়লা, তিশা, মিনস। এসব কি মেয়েরা কমেন্ট করে না? ছেলেরা কি কমেন্ট করতে পারো না? তোমরা কি উত্তর জানো না? খালি মায়েরা করতেছে। আমি তো মেয়েদের নাম করলে তোমরা আবার কইবা যে স্যার মনে মায়েদের নাম দিকা কয়। সবগুলা মেয়ে, শায়লা, তিশা, মেহনাজ, আফরিনা, সুমাইয়া, ও ইমন আছে মাঝখানে। ওকে, ইমন ঢুকে গেছে। ওকে, আচ্ছা, ইমন অবশ্য অন্য উত্তরে চলে গেছে। তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সরি বড় জাদুঘর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। ওকে, এরপর যে প্রশ্নটা ছিল হিজলের গাছের কথা কোথায় আছে, উত্তর দিয়েছে প্রথমে ইমন, এই পৃথিবীতে একটি স্থান আছে। গুড, দ্যাটস গুড। এখন ছেলেরা আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন ছেলেরা আসছে, ছেলেদের নামগুলো একটু পড়ি না, তারা মন খারাপ করবে। নাহিদ আসছে, সোহানুর আসছে, রিফাত আসছে, ইমন আসছে, এই চারটাই ছেলে। আর ছেলে কই, ছেলেগুলো একটু জাগাও তো, সব মেয়েরা উত্তর দেয়। এই জাহিদ আসছে, গুড। নাজমুল আসছে, বাহ, ছেলেরা এবার জেগে গেছে। যে আলামিন আসছে, আর কি লাগে, ছেলেরা যদি একবার জেগে ওঠে দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, তখন কবিতা চেঞ্জ হয়ে যাবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, সরি সেই মেয়ে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ছেলেরা জেগে গেছে, মেয়েরা জাগবে। আচ্ছা, এই তো আনামুস আসছে, উদয় আসছে, নাজমুল আসছে, আবিদ আসছে, বাহ, অনেকে চলে আসছে, মাশাআল্লাহ। সো আই থিঙ্ক এই ব্যাপারটা ফিল করতে পারছো, বাংলা প্রথম পত্র তুমি যে 24টা অধ্যায় পড়ছো, এই 24টা অধ্যায় এই স্ট্রাকচারে পড়তে হবে, ঠিক আছে? আর এই 6টা অধ্যায় আমরা গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা হিসেবে একটু ভালো করে পড়বো ইনশাআল্লাহ। আমরা একটু চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা না করে বাসায় বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। ওকে, চেষ্টা করলে আল্লাহ দিবে ইনশাআল্লাহ।
লেখক পরিচিতি জানতে হবে আমাদেরকে। লেখক পরিচিতি থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে এবং অলমোস্ট সব জায়গাতে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আমরা অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েটে যে অধ্যায়গুলো আমরা পড়েছি, যে রাইটাররা আছে তাদেরটাই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। উদ্যালয়গুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে কেউ কারো নাম বলিনি এরকম আছে? হ্যাঁ, আমি বলছি আজিজ আসছে, কাউসার আসছে, ফজলে রাব্বি আসছে, শেরেগুল আসছে, সাইমন খান আসছে, তারপর মিনহাজুল ইসলাম আসছে, শেখ মুকসেদ আসছে, আলহামদুলিল্লাহ, সোহান আসছে। হ্যাঁ, ওকে, ছেলেরা এবার জেগেছে। এদেশের বুকে 18 নেমে যাবে ইনশাল্লাহ, আমিন। ওকে। আচ্ছা, রিটার্ন নিয়ে বলবো ইনশাল্লাহ। ওকে, তো লেখক পরিচিতির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করব। আমাদের মোস্ট প্রমিনেন্ট যে রাইটার গুলো আছে, মোস্ট প্রমিনেন্ট রাইটার বলতে আমরা মিন করি খুব আমাদের বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ, যাদের জন্ম মৃত্যু, প্রথম রচনা বা শ্রেষ্ঠ রচনা, শ্রেষ্ঠ রচনাটা বেশি ইম্পর্টেন্ট আর কি। প্রথম রচনা আমাদের মোস্ট প্রমিনেন্ট যারা আছে হয় না। আর গুরুত্বপূর্ণ রচনা তো অবভিয়াসলি কিছু কিছু রাইটার আছে যে শুধুমাত্র একটা রচনার জন্য তাকে আমাদের মনে রাখতে হয়। যেমন রাইফেল উপন্যাস আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, আনোয়ার পাশা জন্য আমাদের বাংলা ফার্স্ট পার্ট যে 24টা অধ্যায় আছে। সো আমরা এটা ভালো করে দেখবো। হবে, হ্যাঁ, ওই যে আমরা ইতিহাস পড়ছি না, পাঠ্য বইয়ের বাইরেও কিছু গুরুত্ব পাঠ্য বইয়ের
ও আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাইকে আবারও শুভেচ্ছা। বৈদ্যুতিক গোলযোগ, ছেলেরা বেশি জেগে গেলে যা হয় আর কি। ছেলেদের তো অনেক বিদ্যুৎ শরীরের মধ্যে, বিদ্যুতে চড়ে আমাদের বৈদ্যুতিক গোলযোগ হয়ে যাচ্ছে। ওকে, তো ধন্যবাদ আদিশ ভাই। আদিশ ভাই দ্রুত চলে এসেছেন, আমাদের আদিশ স্যার। আদিশ স্যার আমাকে হোস্ট করে দিলেই ইনশাল্লাহ আমরা আবার ফিরে যাব আমাদের স্ক্রিনে। তো যারা ছিল আমাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ আবারও। কারেন্টের তার মা বাপ নাই, সরি ইলেকট্রিসিটির তার মা বাপ নাই। আমি তোমাদের কমেন্ট করেছিলাম যে তোমরা একদিনের অপেক্ষা করো, তোমরা তো কি বলে এসিবি প্রদ্যমানকে নিয়ে আসছে, খারাপ না ব্যাপারটা? এসিবি কি এসিবি প্রদ্যমান যদি থাকে তাহলে ইনশাল্লাহ অনেক কিছু হবে। ওকে, আমরা অলমোস্ট শেষ দিকে আছি, আমাদের আরেকটু বাকি আছে। আমরা ইনশাল্লাহ এই অংশটুকু যেটা সর্বশেষ বলছিলাম একটু খেয়াল করে আবারও গল্প, আমরা যে রাইটারদের সম্পর্কে জেনেছি, এই রাইটাররা ছাড়াও আমাদের বাংলা সাহিত্যের কিছু মোস্ট প্রমিনেন্ট রাইটার আছেন, মানে খুব ভালো মানের এবং সাহিত্যমনা খুব গুরুত্বপূর্ণ রাইটার আছে যারা যাদেরকে আমরা আসলে পড়িনি, টোটালি পড়ি। তো এই সকল সাহিত্যিকদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো সেই করব, আমাদের মোস্ট প্রমিনেন্ট রাইটার বলতে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বলতে পারি। তারপর হচ্ছে কি লিখেছে এটা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জসিমউদ্দিন, তাদের সম্পর্কে আমরা জানতে পারি। সাহিত্যের ইতিহাস যেটা আমরা আজকে পড়েছি, আপনারা সাহিত্যের ইতিহাসটা একটু ভালো করে দেখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাহিত্যের বিভিন্ন ধারা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, এই সম্পর্কেও আমরা মোটামুটি আলোকপাত করেছি আমাদের আজকের ভিডিওতে। ইনশাল্লাহ এই বিষয়টাও ভালো করে পারব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ উক্তি এবং লাইন। আমাদের বাংলা সাহিত্যের এরকম মোস্ট গুরুত্বপূর্ণ কিছু উক্তি বা লাইন আছে যেগুলা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত লাইন আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রোদ। এই বিখ্যাত উক্তিটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। শুধু এই উক্তি না, আমাদের বাংলা সাহিত্যের অন্যান্য যে উক্তিগুলো আছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রাইটারের বা বাংলা সাহিত্যকে রিপ্রেজেন্ট করে, সেই বিষয়গুলো আমাদের একটু সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত, সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো আমরা লিখিত অংশ থেকে একটু চাই। বাংলা প্রথম পত্রের লিখিত অংশের জন্য আমরা কি করব? বাংলা প্রথম পত্রের লিখিত অংশের জন্য আমরা বাংলা সাহিত্যের যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলোই আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব, কারণ যেগুলো এমসিকিউতে আসে সেই বিষয়গুলোই আবার লিখিত আকারে দেখা যায়। তবুও কিছু বিষয় আমরা খেয়াল করতে হবে। লাইনের ব্যাখ্যা, যেটা আমরা অনুধাবনমূলক কিছু লাইনের কথা বলেছিলাম, যেগুলো আমরা 6টা অধ্যায়ের নামও বলেছি এর আগে এমসিকিউর জন্য। পাশাপাশি এগুলো লাইনের ব্যাখ্যা হিসেবে রিটেনের জন্য একটু খেয়াল রাখার চেষ্টা করব। লাইনের ব্যাখ্যা আমাদের গুরুত্বপূর্ণ। উদ্দীপক বা অনুচ্ছেদ যেটা আসে, যেটা অলরেডি আমরা 1000 বছর ধরে প্র্যাকটিস করে আসছি, তাই না, সৃজনশীল পদ্ধতিতে। সো এই ব্যাপারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। রিফাত কি লিখেছেন আমাদের উক্তির কালেকশন আছে কিনা আমাদের আইকন পাসের শীটে? হ্যাঁ আছে ইনশাল্লাহ। না না, কোনো বই লাগবে না, আমাদের আইকন পাসের লেকচার শীট বা আইকন পাসের যে গাইড আছে ওখানে অ্যাভেলেবল আছে। ওকে, বিভিন্ন উক্তি বা গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো লিখিতের জন্য লাইনের ব্যাখ্যা, উদ্দীপক বা অনুচ্ছেদ, এই ব্যাপারগুলো আমাদের ইম্পর্টেন্ট। প্রশ্ন উত্তর, ছোট ছোট প্রশ্ন দিয়ে দিবে। প্রশ্ন কিরকম? ওই যেগুলো আমরা এমসিকিউতে পেয়েছি ওই একই রকম গুলা হয়তো আমাদের প্রশ্ন দিয়ে দিল। হয়তো এখানে বলা হলো যে মাসিবেশি গল্পে আল্লাদির অবস্থা কেমন ছিল, মানে আল্লাদিকে যখন আমরা প্রথম দেখি তার অবস্থা কি ছিল। তো হয়তো আমরা এমসিকিউর মধ্যে পাবো বিমর্ষ, হাস্যোজ্জ্বল, ওকে, অথবা কৌতূহলী, অথবা উৎসুক। এখান থেকে আমরা বিমর্ষ অ্যান্সার করে দিচ্ছি এমসিকিউতে। যদি রিটেন আসে তাহলে কি আমাদের রিটেন লিখতে হবে, এরকম আর কি, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারটা আমরা ফার্স্ট পেপারের জন্য খেয়াল করতে পারি। দ্বিতীয় পত্রের জন্য তো আমাদের রিটেন পার্টের বহুত অংশ, সারাংশ, সারমর্ম, যেটা আমরা নিজেরা বানিয়ে বানিয়ে লিখি, ভাব সম্প্রসারণ, এটা আমরা বানিয়ে বানিয়ে লিখে আনছি, তাই না? আচ্ছা, বিপরীত শব্দ, বাক্য গঠন করা, অনুবাদ বা মিনি রচনা, তো এই বিষয়গুলো আমাদের রিটেন অংশের জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি। এই বিষয়গুলো আমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে রিটেন ব্যাপারটা আছে, এটা খুব সহজ, খুবই সহজ। জাস্ট লাইনের ব্যাখ্যা, যেগুলো আমরা
এমসিকিউর জন্য মূল লাইনগুলো সব ভালো করে পড়বো অবশ্যই। অনুচ্ছেদ বা উদ্দীপক এটা আমাদের ঠোঁটস্থ মুখস্থ আছে, এখন এটা যেখান থেকে প্রশ্ন থেকে আমাদের কাছে কোনো ব্যাপার না, আউল বাউল যাই কয় আমরা ইউজ করতে পারবো। প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্বটা আমাদের বইয়ের এক এক জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, আমাদের একটু খেয়াল করে এটার উত্তর করতে হবে, একটু খেয়াল করে উত্তর করতে হবে। দ্বিতীয় পত্রের রিটেন অংশের জন্য সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বিপরীত শব্দ, বাক্য গঠন, অনুবাদ বা মিনি রচনা যেগুলো আছে সেগুলো সেকেন্ড পেপারের জন্য আসবে। আর সেকেন্ড পেপারের জন্য তো আমাদের আলাদা একটা ক্লাস হয়েছে, সেকেন্ড পেপারের ক্লাসটা একটু আমরা দেখে নিব আমাদের পেজ থেকে। আমাদের পেজে এর আগে যে বাংলা ক্লাসটা আছে ওইটা আমরা ভালো করে দেখবো, ওখানে সেকেন্ড পেপারের একটা ভালো সমাধান দেওয়া আছে। তাহলে ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না এই বিষয়গুলোতে। একটু খেয়াল করি আমরা যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করেছি, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি, সেই বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্য পাঠ। ইন্টারমিডিয়েটে সাহিত্য পাঠ না, সাহিত্য পাঠটা ছিল আমাদের বাংলা সাহিত্য বলতে আমরা বাংলা প্রথম পত্রে যাবতীয় সবকিছু, সেক্ষেত্রে আমরা তিনটা পর্যায়ে ভাগ করেছি। একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং গদ্য সাহিত্য যখন আসলো আমরা টোটাল বাংলা সাহিত্য নিয়ে একটু খেয়াল করে পড়েছি। সাহিত্য পাঠ নিয়ে আমরা বলেছি কিভাবে কিভাবে পড়বেন এবং কোন কোন বিষয়গুলো একটু জোর দিতে হবে। সহপাঠটা একটু খেয়াল করে পড়তে হবে। এখন আমাদের মনে হয়, আমি যতটুকু জানি আপনাদের জন্য, যে সহপাঠটা হয়তো আমাদের অনেকেরই ঠিকঠাক মতো পড়া হয়নি। এত বড় উপন্যাস, এত বড় নাটক কেমনে আমরা পড়বো? সেক্ষেত্রে একটু খেয়াল করতে পারেন যে উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে যদি নতুন করে পড়তে ভয় লাগে বা ভালো না লাগে, তাহলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা লিখে সার্চ দিতে পারেন ইউটিউবে। দুই চারটা ক্লাস পাবেন মুসাফির রাহাতের 2-4টা ক্লাস পাবেন যদি পড়তে ইচ্ছা না করে। বাট আমি আপনাকে সাজেস্ট করছি এই দুইটা একটু ভালো করে পড়েন, অনেক কিছু জানতেও পারবেন, শেখাও হবে, পরীক্ষাও কাছে লাগবে। তো চেষ্টা করি আমরা আমরা তো আসলে মাঝপথে খেয়ে হারিয়ে কিছুই হবে না, আমি কেমনে কি করবো না করবো এরকম খেয়ে হারিয়ে ফেলি। আমরা খেয়ে হারানো যাবে না। মনে রাখবেন, আপনি যে স্টেজটাতে এখন আছেন এই স্টেজে কেউ হ্যাপি না, এই স্টেজে কেউ কিছুই পারে না। কারণ যে সিলেবাসটা আপনি পড়ছেন সেই সিলেবাসটা আসলে নির্দিষ্ট না। আপনি জিকে বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, আপনি তো নির্দিষ্ট করে জানেন না কোত্থেকে প্রশ্ন আসবে। তো সেজন্য কখনো ঘাবড়াবেন না যে আমি এটা পারছি না, ওইটা পারছি না, আমি মনে হয় শেষ, আমাকে দিয়ে মনে কিছু হবে না, এটা হয় না, ওইটা হয় না, এরকম কিছুই না। বাট এই মুহূর্তে আপনি যদি ভাবেন যে আপনি কিছু জানেন না, সে সব জানে, এটা কিছুই না। সবাই সেম জানে, সবার পড়া একই রকম। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন পরীক্ষা দিতে যান ওই সময়টা আপনার মাথাটা কতটুকু শান্ত রেখে ঠিক মতো উত্তরটা আপনি দিয়ে আসতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। সবাই ভালো স্টুডেন্ট, সবাই ভালো রেজাল্ট করেছে, আপনি নিজেও ভালো রেজাল্ট করেছেন, সবাই ভালো রেজাল্ট করেছে, সবাই ভালো স্টুডেন্ট। বাট মূল যে কাজ বা মূল যে ব্যাপার সেটা হচ্ছে পরীক্ষার ওই সময়টা আপনি কতটুকু আপনার মাথাটাকে শান্ত রেখে পরীক্ষাটা দিতে পেরেছেন, এটা হচ্ছে মূল ব্যাপার। সো মাথা একটু শান্ত রাখবেন। এই সময়টাতে কেউ হ্যাপি না, আপনি 100% কখনোই জানবেন না, কখনোই না, এই স্টেজে তো জীবনেও না। যতটুকু জানেন সব পড়া তো শেষ। যদি দেখেন কোন একটা মডেল টেস্ট দিতে গিয়ে, কোন একটা নিজে নিজে প্র্যাকটিস করতে গিয়ে বা বিগত সালের প্রশ্নগুলা পড়তে গিয়ে আপনি 70% পারেন, মাত্র 30% পারেন না, ঘাবড়ানোর কিছু নাই। 70% অনেক। অ্যাডমিশন টেস্টে 70% মার্ক গেদার করা ইম্পসিবল টাইপের ব্যাপার। আপনার কি মনে হয় 200 মার্কের পরীক্ষাতে 200 পাই সবাই? না, 150, 142, 155, সর্বোচ্চ 162, বেশি পায় না তো। ঘাবড়াবেন না। মডেল টেস্টে কম পেয়েছেন তার মানে আপনি হেরে গেছেন? আরে না, এরকম কত রেকর্ড আছে, মডেল টেস্টের পরীক্ষাই দেয় না, ইউনিভার্সিটিতে পড়ছে, অ্যাভেলেবল। ব্যাপারটা আপনার নিজের, অন্য কারোর সাথে তুলনা দিতে হবে না। কয়জনের সাথে তুলনা দিবেন? পরীক্ষা তো দিবেন লাখ লাখ, তো হাজার তিনও ছাড়ায় না। নিজেকে নিজে চেষ্টা করেন। সেক্ষেত্রে একটা বড় ওয়ে হচ্ছে এই সময়টাতে এসে এখন আপনি অনেক কিছু পড়েছেন, এখন একটা প্রপার টাইম হচ্ছে আপনার বিগত সালের প্রশ্ন দেখা। বিগত সালের প্রশ্ন দেখেন, 5 বছরের, 10 বছরের, যতটুকু পারেন বিগত সালের প্রশ্নটা দেখেন। ওইটা আপনার জন্য এখন সবচেয়ে ইফেক্টিভ। কারণ কোন মডেল টেস্ট না, একদম রিয়েল ইউনিভার্সিটির প্রশ্ন দেখছেন, এটা নাবির হোক, জাবির হোক, জবির হোক, সাস্টের হোক, খুলনার যে কোনো জায়গার মেইন যে প্রশ্নটা সেটা পড়েন, তাহলে
আপনার একটা আইডিয়া হবে যে রিয়েল প্রশ্নে আপনি কতটুকু উত্তর করতে পারছেন, এবং ওই প্রশ্নগুলো আপনি অনেক উত্তর করতে পারবেন। কেন? কারণ ওগুলো আপনি বিভিন্ন শিক্ষাতে পড়েছেন। যদি এগুলো একটু পারেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনার একটা কনফিডেন্স আসছে। এই মডেল টেস্ট গুলাতে কেন আপনাদের অংশগ্রহণ করানো হয়? আপনাদের মানসিক একটা শক্তির জন্য। একদম রিয়েল যে প্রশ্ন পরীক্ষা দিতে যাবেন তার আগে মনে করেন টেস্ট ম্যাচ খেলা ওয়ান টাইম। এই জন্য কোচিং এর মডেল টেস্ট গুলা হয়। এগুলোতে অ্যাটেন্ড করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে যেখানে যেখানে পরীক্ষা আছে সব জায়গায় পরীক্ষা দিবেন। একটা মানসিক বা শারীরিক শক্তি পাবেন। পরীক্ষা দেওয়ার সময় ও কি করলো আর ও কি করলো ওটা দেখার দরকার নেই। নিজে যতটুকু পারেন সেটাই করতে চেষ্টা করবেন। কখনো উদয় খানের মতো হবেন না। উদয় খান হচ্ছে এক ছাগল। এই ছাগল যেখানেই যায় তার বুকে খালি গান বাজে, তার বুক ধক ধক করে। তো উদয়ের মতো মনের মধ্যে এই সকল ছাগলামি উদয় করতে হবে না। মনের মধ্যে শক্তি রাখবেন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, আপনার আব্বা আম্মুর বা আপনার আব্বা আম্মুকে একটা গিফট দেওয়া যায়, যে গিফট আব্বা আম্মু সারাটা জীবন ইয়ের জন্য, আপনার জন্য আপনার আব্বা আম্মু সারাটা জীবন একটা তৃপ্তি পাবে। জীবনে কত উপহার দিয়েছেন আব্বা আম্মুকে, বিভিন্ন বড় বড় রেজাল্ট দিয়েছেন, তাই তো? এগুলো আসলে কিছুদিন থাকে না। ফাইভে বৃত্তি পেয়েছেন, এইটে বৃত্তি পেয়েছেন, ম্যাট্রিকে গোল্ডেন পেয়েছেন, ইন্টারে অনেক ভালো রেজাল্ট করেছেন, কয়দিন মনে ছিল এগুলা? কেউ জিজ্ঞেস করে এগুলা কোনোদিন? আজ থেকে 2 বছর পরে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনি কখন কি পেয়েছেন, আপনাকে বলবে কোন ইউনিভার্সিটিতে পড়েন। আজ থেকে 6 বছর পরে জিজ্ঞেস করবে আপনি কোথাকার গ্রাজুয়েট। আজ থেকে 30 বছর পরে বলবে আপনি কোথাকার গ্রাজুয়েট। ওইটা জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওইটাই আপনাকে সারাটা জীবন পরিচয় দিতে হবে। আপনার আব্বা আম্মু প্রাউড ফিল করবে, আপনার চারপাশে যারা আছে সবাই আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে যে আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি মোটামুটি স্টেবল। দয়া করে আব্বা আম্মুকে একটা ভালো গিফট দেওয়ার জন্য হলেও মনটা একটু পড়ায় দেন। বিগত সালের প্রশ্নগুলো পড়েন, অ্যানালাইসিস করেন, পারবেন। রিটেন প্রশ্নের জন্য মাথা ঘামাবেন না। যতটুকু জায়গা থাকে পুরাটা লিখবেন, একটু ছাড় দিবেন না। পারেন না, কমন পড়েন না, আইডিয়া নাই, তাও লিখেন। যতটুকু বুঝেন তাও লিখেন। রিটেন প্রশ্নটা নেগেটিভ নেই, তাও লিখবেন, ছেড়ে আসবেন। আমরা রিটেন প্রশ্নের জন্য যে কাজটা আপনাকে বলছি, যে আপনি বাংলা ফার্স্ট পেপারের জন্য যেটা বললাম, বিভিন্ন লাইনের ব্যাখ্যা, তারপর হচ্ছে আমাদের ছোট ছোট প্রশ্ন উত্তর, বিভিন্ন প্রেক্ষাপটে গল্পগুলা থেকে প্রশ্ন উত্তর বেশি আসে আর কি। সেকেন্ড পেপারের ক্ষেত্রে, সেকেন্ড পেপারের রিটেন নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে একটা ক্লাস আছে আমাদের, তাও আমি বলছি একটু। এই সারাংশ সারমর্ম এগুলো তো কোনো পড়তে হয় না, এগুলো তো আমরা নিজের মতো করে লিখি। ভাব সম্প্রসারণকে বড় করে লিখতাম, ছোট করে লিখবো, জায়গা ছোট যতটুকু থাকে এতটুকুর মধ্যে আর কি। অনুবাদ অথবা আমাদের যে বাক্য গঠন, এগুলো তো পানির মতো, আপনি এগুলো টেনশন নিচ্ছেন কেন? রিটার্নের তো কোনো কনসেপ্টই নাই এখানে। রিটার্ন বলতে কি, এখানে আমাদের গুরু রচনা বলতে বলছে, একটা মিনি রচনার কনসেপ্ট আছে। মিনি রচনা কি অনুচ্ছেদ টাইপের, মিনি রচনা বলতে অনুচ্ছেদ টাইপের। তো এগুলা তো সাম্প্রতিক কিছু বেশি দেখলেই হয়ে যায়। ওকে, সাম্প্রতিক কিছু বিষয় পড়লে আপনি মিনি রচনা পেয়ে যাবেন। ঘাবড়ায়েন না। বহুত রচনা জীবনে লিখছেন, বহুত ভাব সম্প্রসারণ লিখছেন, বহুত সারাংশ সারমর্ম মধ্যে নিজের মনের মতো মাধুরী মাসিয়ে লিখছেন, আবারও লিখবেন। নেগেটিভ মার্কিং নাই, গুছিয়ে লেখাটা সুন্দর করে যেন লিখা হয়। আর রিটেন প্রশ্নের উত্তর যখন লিখবেন, প্রথম লাইনটাতে রিয়েল উত্তরটা দিবেন। আমরা তো বুঝাইয়া গুছাইয়া লিখি না, বুঝাইয়া গুছাইয়া পরে লিখেন। আগে মূল উত্তরটা দিয়েন শুরুতে, এরপরে একটু গুছাইয়া গুছাইয়া লিখেন। ঘাবড়ায়েন না। ইউনিভার্সিটি যারা পড়ে আপনার আমার মতো সাধারণ মানুষটাই পড়ে। আমিও খুব সাধারণ জায়গা থেকে আসছি, সাধারণ স্কুল কলেজে পড়েছি, আমিও পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনিও পারবেন ইনশাআল্লাহ। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে লিখতে পারেন। অপটিমিস্টিক আলী লিখেছেন 60 এর মধ্যে 25 পান, খারাপ না, 50% মার্ক পাচ্ছেন, ঘাবড়ায়েন না। 50% মার্ক অনেক, আরো বেশি পাবেন। কি করতে হবে? প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। আমরা প্রশ্ন না পড়েই খালি মনে করি কমন পড়ে গেছে, আন্ডারলাইন কিছু না করে ফেলি, ঝামেলা হয়। প্রশ্ন ভালো করে পড়তে হবে, প্রশ্ন ভালো করে পড়লে মোটামুটি উত্তর করা যায়। ঠিক আছে? সৌরভ আহমেদ, ইনশাল্লাহ আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক। হ্যাঁ, আমিও তাই চাই। ইমন হাওলাদার ইংলিশ কাঁপিয়ে দেয় তাকে। আচ্ছা, ইমন হাওলাদার তাহলে ইংলিশ পড়তে হবে ভালো করে, আলহামদুলিল্লাহ। ফয়সাল, অনেক ধন্যবাদ। বাংলা দ্বিতীয় পত্রের নতুন ব্যাকরণ বই এসেছে, আমরা 20 ব্যাচকে ওই ব্যাকরণ পড়বো। ব্যাকরণ নিয়ে কি কি পড়বে এটার জন্য আমরা একটা বড় আলোচনা আমাদের এই পেজে আছে। বাংলা দ্বিতীয় পত্রের একটা ক্লাস আছে, এই ক্লাসের আগে একটু গেলে পেয়ে যাবেন। আচ্ছা, ভালো করে পড়তে হবে এবং চিন্তা করতে হবে যেন আমরা ভালো কিছু পাই। দ্যাটস গুড, সিরিয়াসলি দ্যাটস গুড। আমরা মনে মনে আগে এই প্রতিজ্ঞা করব, আমরা নিজেরা আমাদের মন সৎ রাখবো এবং
আব্বা আম্মুর জন্য আমরা এই গিফটটা নিয়ে আসবো। কি গিফট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট। চুরি করে নিয়ে আসবো না, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে। সবার জন্য দোয়া থাকলো। আমরা চেষ্টা করব, আমরা এখানে যারা আছি আইকন ক্লাসে যারা আমরা এখানে ভর্তিযুক্ত স্টুডেন্ট যারা ক্লাস করেছি, আপনারা যারা শেয়ার দিয়েছেন, অন্য যারা দেখছেন 2019-20 শিক্ষাবর্ষের যে মানুষরা আছেন পরীক্ষা দিতে যাচ্ছেন, আমরা সকলের জন্য দোয়া থাকলো। সবাই আপনারা ভালোভাবে চেষ্টা করুন, মন থেকে চেষ্টা করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। সেই ক্ষেত্রে বইটা একটু ভালো করে দেখুন, বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে করুন, মন সৎ রাখুন। আল্লাহ আপনার মনকে ইনশাল্লাহ ভালো কিছু একটা উপহার দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাহাত ভাই শেষ করে দিব?